দরকার ততটুকু হয়ে যাবে, আর বাকিটুকু বই থেকে একটু পড়তে হবে। ঠিক আছে, সকালে তো ল্যাব করলাম, ল্যাব করে তো বোঝা যাচ্ছে ডিসি টু ডিসি কনভার্সনটা সম্ভব। কীভাবে সম্ভব তার থিওরিটা একটু আর একটু ঝালাই করে দিব। আর তোমাদের হচ্ছে একটা কাজ থাকবে, অনুরোধ থাকবে যে আমরা যেহেতু কথা দিয়েছিলাম যে আমাদের একটা অ্যাটলিস্ট বাক কনভার্টার হলে বানাইতে হবে, সেই বাক কনভার্টারের থিওরি তো বুঝেই গেছো যে কীভাবে করতে হবে। এখন আউটপুট ভোল্টেজের ফিডব্যাকটা নিয়ে কীভাবে কম্পারেটরের মাধ্যমে এটাকে ভোল্টেজটাকে স্টেবিলাইজ করা যায় তার একটা স্লাইড আমি দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দেবো, অনলাইন ভিডিও। আমাদের ল্যাবে আছে, আর আরডিনো তো তোমার কাছে আছেই, মসফেট তো আছেই, শুধু একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর হলেই চলবে। আরডিনো ছাড়া সম্ভব, এটা হতে পারে যদি অপ অ্যাম্প থাকে, অপ অ্যাম্প দিয়ে হয়। একটা কম্পারেটর হতে পারে যদি কম্পারেটর হিসেবে ইউজ করা যায়, আর এটা হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারে, মানে কিছু লজিকের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অ্যানালগভাবে ডিজাইন করা যায়, আর এটা হচ্ছে ডিজিটাল ওয়েতে বা মাইক্রোমোডুলার দিয়ে ডিজাইন করা যায়। ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছি, অ্যানালগ দিয়ে করা যায়, অ্যানালগ ইউজ করে না, অ্যানালগ দিয়েও করা যায়। অ্যানালগ দিয়ে করলে কোডিংয়ের কোনো ঝামেলা নেই, অ্যানালগ দিয়ে করলে কোডিংয়ের কোনো ঝামেলা নেই। ওখানে জাস্ট আমি ক্যারিয়ার সিগন্যাল আর রেফারেন্স সিগন্যালকে চেঞ্জ করলে পারে, ওইটা চেঞ্জ হয়ে যায়। আর যদি আমার আরডিনো দিয়ে করতে হয় তাহলে অবশ্যই আমাকে কোডিং করতে হবে। কোডিংটা এত কঠিন না, 2-4 লাইনের কোডিং, জাস্ট একটা পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করতে পারবে, অনেক কঠিন কোনো কিছু না, একদম ইজি। তোমাকে ভিডিওটা আজকে দেখি অনলাইনে দেওয়া যায় কিনা, লিঙ্কে ঢুকলে তুমি দেখতে পাবো, সেখানে পটেনশিওমিটার থাকে, পটেনশিওমিটার দিয়ে সুন্দর করে পালস উইডটা চেঞ্জ করা যায়। এবং এই আরেকটা জিনিস দেখছিলাম যে আউটপুট ভোল্টেজটা স্টেবল হচ্ছিল না, বা লোড লাগাইলে ভোল্টেজটা হয়তো ড্রপ করে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করা যায় তারও সমাধান আছে। So DC to DC converter, DC to DC কনভার্টার সিম্পলি আমরা হচ্ছে কনভার্টার নামে জানি। ওকে, অনেক জায়গায় এটাকে চপার নামেও সম্বোধন করে, যে চপার চপিং মানে হচ্ছে কেটে ফেলানো, টুকরো টুকরো করে কাটা, এটা হচ্ছে চপিং। সো এটা কি কি কাজে ব্যবহার করে? এটা হচ্ছে আমার প্রধান কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিসি করা, ফিক্সড ডিসি থেকে ভ্যারিয়েবল ডিসি করা। আমার এসিতে যেটা ট্রান্সফর্মার করে, ডিসিতে একটা যে চপার বা এই কাজটা এরা করবে, কনভার্টার করবে। সো এটা দুই টাইপের হয়, একটা হচ্ছে স্টেপ ডাউন চপার বা স্টেপ ডাউন কনভার্টার, আর একটা হচ্ছে স্টেপ আপ কনভার্টার। স্টেপ ডাউন এবং স্টেপ আপের কনফিগারেশনটা একটু মনে রাখতে হবে, ডায়াগ্রামটা একটু মনে রাখতে হবে, কারণ এটা ভুলে গেলে কিন্তু হবে না। স্টেপ আপ এবং স্টেপ ডাউনের কনফিগারেশন আলাদা আলাদা কনফিগারেশন আছে। ওকে, এখন এই স্টেপ ডাউন এবং স্টেপ আপ কনফিগারেশনের জন্য সুইচিংটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট, যে সুইচিংটা কীভাবে হবে, কোনভাবে কনফিগারেশন। সুইচিংয়ের জন্য আমরা বিজেটি, মসফেট, জিটিও বা আইজিবিটি এইগুলো ইউজ করতে পারি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা ইউজ করতে পারো, তবে সব থেকে বেশি ইউজ করা হয়েছে মসফেট। এটা করলে আমি কনভার্টার থাকলে আমার কি কি লাভ হতে পারে? আমি চাইলে যে যদি স্পিড কন্ট্রোল করতে চাই ডিসি মোটরের ক্ষেত্রে, স্মুথ কন্ট্রোলিংটা এখানে সম্ভব হবে। আর কি কি হতে পারে? হাইলি ইফিশিয়েন্ট ডিভাইস যেহেতু, সো আমার সিস্টেমের ইফিশিয়েন্সিটাও হাই থাকবে। ফাস্ট রেসপন্স করা সম্ভব যদি এই সিস্টেমটা আমার হাতে থাকে। ওকে, এটা কোথায় কোথায় খুব বেশি ইউজ হচ্ছে? আমার মোটরকে কন্ট্রোল করার জন্য, মোটরের স্পিডটা কন্ট্রোল করতে চাই আমি, সেক্ষেত্রে ডিসি টু ডিসি কনভার্টার আমার ইউজ করা যেতে পারে। আমি কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে কি করতাম, ইন্ডাকশন মোটরের ভোল্টেজ রেগুলেশন, ইন্ডাকশন মোটরের স্পিড রেগুলেশনের জন্য কি করতাম আমি বলো? ইন্ডাকশন মোটরের স্পিডকে রেগুলেট করতে গেলে আমি কি করি? স্যার একটা কি রেজিস্ট্যান্স ছিল, কি রেজিস্ট্যান্স? বাইনারি রেজিস্ট্যান্স অ্যাড করব যেটা। হ্যাঁ, আরে না স্যার এই পাশে স্যার ইয়া করা যাবে স্যার, এন সমান কি ছিল আমার? এন আর কি ছিল? 120 এবং 8/8। যদি আমি এটা এই ইকুয়েশনটা যদি এরকম ছিল, স্লিপের সাথে ইকুয়েশন যেটা ছিল s ns minus nr divided by ns, এই ইকুয়েশনটা থেকে যদি s ns ns minus nr,
সো এনআর হচ্ছে আমার রোটরের স্পিড, সো এনএস এটাকে পাশে নিয়ে ছোট পাশে নিয়ে 1 মাইনাস এস ইনটু এনএস, তাই না? সো এনএস সমান কি 1 মাইনাস এস, এনএস সমান এটা 120 L বাই টি। সো ইন্ডাকশন মোটরের স্পিড আমরা কি করতেছিলাম, ফ্রিকোয়েন্সি অথবা পোর্টকে চেঞ্জ করতেছিলাম। সো আগের এই কথাটা ছিল যখন পাওয়ার ইলেকট্রনিক্সের কোনো ডিভাইস ছিল না, তখন হচ্ছে আমরা পোর্টকে চেঞ্জ করতাম, যে 2 পোল মেশিন 4 পোল মেশিন, এটা অনেক ঝামেলা, 2 পোল থেকে 4 পোলে কনভার্ট করতে হবে। সো স্পিডটা অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে স্পিডটা গ্রাজুয়ালি রিডিউস করার সময় 3000 থেকে আমি 1500 পেতে পারি, 1500 থেকে আমি 750 পেতে পারি, কিন্তু এর মাঝে কোনো স্পিড পেতাম না। কিন্তু যদি ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু সুন্দর সেটা কন্ট্রোল করা সম্ভব। স্লিপকে কন্ট্রোল করা যায় না, স্লিপকে কন্ট্রোল করা যায় না, কেন যায় না? স্লিপকে কন্ট্রোল করা যায় না, কেন যায় না? স্লিপ হচ্ছে লোডের উপর নির্ভর করে, যে লোড যত বেশি হবে স্লিপের মান তত বেশি হবে। স্লিপের সো লোড আমার নেই, এখন লোড বাড়িয়ে কেন আমি এই স্পিডটাকে কন্ট্রোল করবো? আমার লোড যা আছে তা তো আছে, এক্সট্রা কেন আমি লাগাইতে যাবো শুরু করবো, তাই না? তো সেটার জন্য আমার ফ্রিকোয়েন্সিটিকে কন্ট্রোল করা যায়। এই ফ্রিকোয়েন্সিটিকে কন্ট্রোল করার জন্য VFD পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ডিভাইস, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার, সেখানে অবশ্যই চপার ইউজ করা, অবশ্যই চপার ইউজ করা। দেখছি একটা একটার সাথে কিন্তু ইন্টার রিলেটেড। এটা তো এসিতে বললাম, ডিসিতেও একইভাবে মোটরের স্পিড কন্ট্রোল করা যায়। ডিসি টু ডিসি যে এগুলো আছে, রিজেনারেটিভ ব্রেকিং অর্থাৎ একটা মোটর মনে করে ক্লকওয়াইজ ঘুরতেছে, সেটাকে এন্টি ক্লকওয়াইজ খুব দ্রুত ব্রেকিং করার জন্য এই রিজেনারেটিভ ব্রেকিং করা যেতে পারে। ডিসি ভোল্টেজ রেগুলেশন অথবা ডিসি কারেন্ট সোর্স হিসেবে আমি এটাকে ব্যবহার করতে পারবো। যেমন ডিসি কারেন্ট সোর্সের নাম শুনছো না, কারেন্ট সোর্সের নাম শুনছো না, এরকম চোখে দেখেছো কারেন্ট সোর্সের নাম। সো এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা এই কনভার্টারকে আমি ফিক্সড কারেন্ট সোর্স হিসেবে ব্যবহার করতে পারবো। সো স্টেপ ডাউন চপারের কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ থেকে সবসময় কম হবে। আজকে তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি বলছিলাম যে আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা কেমন ছিল, ভি আউট সমান ডি ইনটু ভিএস। ডি কে অনেক জায়গায় কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই বইটাতে কে দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। সো আমার কে হচ্ছে ডিউটি সাইকেল, ডিউটি সাইকেলের সঙ্গে যদি আমি ইনপুট ভোল্টেজকে গুণ করি তাহলে আউটপুট ভোল্টেজটা আমি পাবো। আমরা নিয়েছিলাম মনে করো কত, 12 ভোল্টের একটা সোর্স নিয়েছিলাম, আমি আশা করছিলাম এটা আমি 12 ভোল্টই পাবো, কিন্তু আমি প্রোটিয়াসে যখন সিমুলেট করতেছিলাম মোটামুটি এটা 7-8 ভোল্ট পর্যন্ত আমি পাচ্ছিলাম। সো আমি 12 ভোল্টকে 0 থেকে 7 ভোল্ট পর্যন্ত আমি এটাকে কমাইতে বাড়াইতে পারতেছিলাম, কিন্তু এটা হিসাব অনুযায়ী 12 ভোল্টই যাওয়ার কথা, হিসাব অনুযায়ী এটা 12 ভোল্টই যাওয়ার কথা। কারণ ধরো এখানে একটা 12 ভোল্টের ডিসি সোর্স ছিল আমার, এখানে একটা সুইচ ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? সো এটা যদি 12 ভোল্ট হয় আর এই সুইচটা যদি সবসময় ক্লোজ থাকে তাহলে অবশ্যই এখানে 12 ভোল্টই আসা উচিত, হিসাব অনুযায়ী আসা উচিত, কিন্তু কোনো একটা আননোন কারণে এটা আসতেছে না। কি জন্য আসতেছে না আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এটা 0 থেকে 12 ভোল্ট পর্যন্তই ভ্যারি করতে পারার কথা নরমালি। 50% সাইকেল হলেই এটা হচ্ছে 12 ভোল্টের জায়গায় 6 ভোল্ট আসবে। সো 100% আসলে অবশ্যই 12 ভোল্ট আসা উচিত ছিল। স্টেপ আপ চপারের কাজ ছিল কি, ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজটাকে সেটা বাড়ায় দেয়। এটা করতে গিয়ে আমরা কি দেখলাম, যে আউটপুটে যদি কোনো লোড না থাকে তাহলে ভোল্টেজটা আলটিমেটলি বাড়তেই থাকে, মানে কন্টিনিউয়াস। কিন্তু এইটাকে কন্ট্রোল করার জন্য একটা ফিডব্যাক সিস্টেম আমার দরকার ছিল। যদি ফিডব্যাক, এখানে কন্ট্রোল সিস্টেমের একটা ইস্যু আছে, তোমরা ফিডব্যাক লুপ ব্যবহার করতে না কন্ট্রোল সিস্টেমে। সো এই ফিডব্যাক লুপ মানে আউটপুট ভোল্টেজ কত হওয়া উচিত এখন, সো সেই অনুযায়ী পালস উইথটাকে সে কমায় বাড়ায়। যদি মনে করে যে এখন ভোল্টেজটা বেশি দরকার, আউটপুটে 12 ভোল্ট থাকার কথা, হয়ে গেছে এখন 11 ভোল্ট, তাহলে পালস উইথটাকে বাড়ায়, তাহলে এটা 11 ভোল্ট হয়ে যাবে। যদি দেখতে পাচ্ছি যে না আউটপুট 12 ভোল্ট হওয়ার কথা, 13 ভোল্ট হয়েছে, পালস উইথটাকে কমায় দেবে। সো সেই জিনিসটা অ্যানালগ এবং ডিজিটালি করা। এখন আসি নরমাল একটা সার্কিট। শুরুতে আমি নিচ্ছি যে আমার একটা ইনপুট ডিসি ভোল্টেজ আছে, একটা রেজিস্ট্যান্স আছে, আমার একটা সুইচ আছে। এখন এই সুইচিংটাকে আমি অন অফ করে দেখতে যাচ্ছি। এটাই হচ্ছে মেইন হচ্ছে চপারের মেইন সার্কিট।
এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে তারা চিন্তা করছে যে একটা চপার কীভাবে বানানো যায়, ডিসি ভোল্টেজকে কীভাবে ভেরিয়েবল ডিসি ভোল্টেজে কনভার্ট করা যায়। তার জন্য তারা একটা লোড নিয়েছে, লোড নেওয়ার পরে একটা সুইচ নিয়েছে এবং একটা সোর্স নিয়েছে। এটাকে কি করছে, আমি কিছু সময় অন রাখবো, কিছু সময় অফ রাখবো, আবার কিছু সময় পরে চালাই দেবো, এইভাবে তারা চিন্তা করছে। এইভাবে চিন্তা করে সে যখন অন করছে, যখন এটাকে অন করছে তখন আউটপুট যে এখানে একটা আরেকটা গ্রাফ থাকলে ভালো হতো, ফিক্সড ডিসি ভোল্টেজ। এটা যে ফিক্সড ডিসি ভোল্টেজ, এখানে একটা ফিক্সড ডিসি ভোল্টেজ একটা গ্রাফ থাকা উচিত ছিল। সেক্ষেত্রে আমি ফিক্সড ডিসিকে চপ করে ফেলতেছি এই পর্যন্ত, টি অন টাইম পর্যন্ত আমি এটাকে চপ করছি, কেটে ফেলছি। আর একটা হচ্ছে টি টু টাইম পর্যন্ত চপ করছি। এই দুটো সেগমেন্টে একটা টি পিরিয়ডটাকে, একটা পিরিয়ডকে দুই ভাগে ভাগ করছি। একটা পিরিয়ডে আউটপুটে ভোল্টেজ আসবে, অর্থাৎ এই সুইচটা তখন অন হয়ে গেছে, আউটপুটে সার্টেন টাইম পর্যন্ত একটা ভোল্টেজ আসবে, আবার কিছু সময় পরে সার্টেন টাইম পরে সুইচটাকে অফ করে দেবে। সো এই সময়টা অফ থাকে। সো এই অন এবং অফ টাইমের যোগফলই হচ্ছে আমার টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডের হিসেবটা খুবই জরুরি। যদি টাইম পিরিয়ডের হিসেবটা গড়মিল হয় তাহলে চপিংটা ঠিকঠাক হয় না, ঠিক আছে? সো ভোল্টেজ যদি এরকম করে চপ হয়ে যায়, কারেন্টও এরকম চপ হয়ে যাবে। কারেন্টের ইকুয়েশন তুমি যদি চিন্তা করো, এখানে রেজিস্ট্যান্স আছে শুধুমাত্র, যেহেতু শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, কারেন্টের ইকুয়েশন হবে I naught equal to Vs by R. So Vs by R, কারেন্টটা দেখো ডিসকন্টিনিউয়াস। সো ভোল্টেজ যেমন কারেন্ট ঠিক সেরকমই আছে। ওই কথাগুলো এখানে বলার চেষ্টা করছে, যখন সুইচ অন হবে তখন আউটপুটে ভোল্টেজ থাকবে, যখন সুইচ অফ হবে আউটপুটে তখন ভোল্টেজ থাকবে। এখন আসি এইটার সঙ্গে যে একদম মেইন যে জিনিসটা ডিউটি সাইকেল, এই ডিউটি সাইকেলের সম্পর্কটা কি এবং ডিউটি সাইকেলের সাথে কিভাবে ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা আছে সেটা আমরা প্রুফ করে দেখব এবং প্রতিটা ফর্মুলা প্রুফ করব। সো ডিউটি সাইকেল এখানে যেহেতু কে দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, আমরা কে দিয়ে রিপ্রেজেন্টই করব, ঠিক আছে? সো ডিউটি সাইকেল, এটাকে আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করব। সো আমি চপিং করছি হচ্ছে একটা টি কে দুইটা পিরিয়ডে ভাগ করছি। সো টাইম পিরিয়ড টি কে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে টি অন, একটা হচ্ছে টি অফ, ঠিক আছে? টি অন এবং টি অফ। এই ডিউটি সাইকেল বলতে সে বোঝাতে যাচ্ছে টোটাল টাইম পিরিয়ডের সাপেক্ষে সে কত সময় অন আছে, টোটাল টাইম পিরিয়ডের সঙ্গে সে কত সময় অন আছে। সো কে ইকুয়াল টু টি অন বাই টি, ঠিক আছে? কে ইকুয়াল টু টি অন বাই টি। সো ডিউটি সাইকেলের ক্ষেত্রে এটা হচ্ছে একদম ইন্টারনেটের প্রসিদ্ধ জিনিস যে কত সময় পর্যন্ত টাইমের সিগন্যালটা অন আছে। এখন এই সিগন্যালটা আমি ড্র করে নিই, আগের সিগন্যালটা একটু দেখি। এটা ভিএস পর্যন্ত আছে। এটা হচ্ছে আমার এই পিরিয়ডটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার T অফ। এরা T1টাকে T1 নাম দিয়েছে, বলে শুধু T1 নাম দিয়েছে। সো এদের মতো করে আমি দেখি T1টাকে নাম দিই T1 আর T অফটার নাম দিয়েছে এরা T2। টোটাল পিরিয়ডটাকে তারা বলছে হচ্ছে T, টোটাল পিরিয়ডটাকে বলছে তারা এখন এই যে চপিং করছে, চপিং করার ফলে তার এভারেজ আউটপুট ভোল্টেজ আরএমএস ভোল্টেজ বা কারেন্টের এই ইকুয়েশন বা এই গ্রাফগুলো কেমন হচ্ছে তা ক্যালকুলেট করে কিভাবে, তাই না? তো ক্যালকুলেশন ধরো, এখন তো সে সহজ কথা বলে দিয়েছে, এটা ডিসি টু ডিসি কনভার্টার হয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে এটাকে ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের কম্পোনেন্ট কীভাবে তুমি সিলেক্ট করবা, তাই না? ডিউটি সাইকেল কত রাখবা, লোডের মান কত নিবা, কী এভারেজ আউটপুট ভোল্টেজ দিতে পারবে, কী ধরনের আরএমএস ভোল্টেজ দিতে পারবে, তো ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনের সাথে আমার ডিউটি সাইকেলের কী সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে মেইনলি আমরা খুঁজে বেড়ার চেষ্টা করবো। ওকে, সো এইটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের একটা ইকুয়েশন। ওকে, এইখানে চেষ্টা করো এই টি
t1 টা যদি এই পর্যন্ত হয়, এই t1 টাকে লেখা যায় k * t, লেখা যায় কি t1 টাকে k * t লেখা যায়, কেন লেখা যায় স্যার এই t1 টাকে k * t লেখা যায় কেন আর ওই ইকুয়েশন 1 বাই টোটাল t সমান k। হ্যাঁ হ্যাঁ t1 সমান k * t ইকুয়েশন থেকে পাওয়া যায় ইজিলি। সো এটা হচ্ছে আমার লিমিট 0 থেকে kt1 এই পর্যন্ত পাচ্ছি হচ্ছে আমি vs। সো এভারেজ আউটপুট ভোল্টেজ যদি আমি দেখি এখন কত আছে সেটা একটু বের করার চেষ্টা করব। সো এভারেজ আউটপুট ভোল্টেজ এভারেজ আউটপুট ভোল্টেজ V0 VAB V এভারেজ, ওকে। V এভারেজ তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে সে আগের হিসাব 1/t টাইম, এটাকে ইন্টিগ্রেট করব kt পর্যন্ত ইন্টিগ্রেট করব। আর এই মেইন ভোল্টেজটার ইকুয়েশন কি ছিল vs, কিসের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি টাইমের সাপেক্ষে, এটা ইকুয়েশন। এখন দেখবো এই ইকুয়েশনটা ওইরকম আসে কি। সো এখান থেকে যদি আমি ইন্টিগ্রেট করি 1/vs * t, সো এটা কনস্ট্যান্ট, তো এটা বের হয়ে আসবে, এটা ডিসি কনস্ট্যান্ট, তাই না? এটা বাইরে বের এটা ফিক্সড, একটা ভ্যালু আছে। সো dt কে ইন্টিগ্রেট করলে শুধু t থাকে। সো vs * t/, স্যার এই t এর মান kt কোথায় গেল, কোথায় kt কোথায় আমি ইয়ে করছি, কোথায় kt কোথায় গেল, এই যে এখানে এইখানে সরি এখানে লিমিটটা বসানো হয়। লিমিটটাকে যদি বসাই 0 kt1 যদি বলো kt1 t1 0 kt টাইম পিরিয়ড তো 0 kt, স্যার এখানে শুধু t1 ঠিক আছে? কোথায় কোথায় গেল এই আমি চাচ্ছি যে এই জিনিসটা কিভাবে এরকম আসছে, আগে দেখো ফাইনালি কি আসে। সো 0 থেকে kt পর্যন্ত লিমিট বসালাম, এটা t, তো dt কে ইন্টিগ্রেট করলে t। সো আমি লিমিটটা বসাই দিলাম, এখন কত হয় vs/t, এখানে থাকবে হচ্ছে এই kt বসাই দিলাম 0 হয়ে গেল এটা। সো kt, সো এটা কাটা গেল। কাটা গেলে কি থাকে v এর সমান k * vs। সো এভারেজ আউটপুট ভোল্টেজ, একটা চপারের এভারেজ আউটপুট ভোল্টেজ হবে ডিউটি সাইকেল ইনটু সাপ্লাই ভোল্টেজ, ডিউটি সাইকেল ইনটু সাপ্লাই ভোল্টেজ। এই কথাটা ওরা এখানে প্রুভ করছে যে ডিউটি সাইকেল ইনটু সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এভারেজ আউটপুট ভোল্টেজ। এখানে যে k এর মান তো বলেই দিয়েছিলাম আমি, t1/t এটা আগে বলে দিয়েছি, ঠিক আছে? সো তুমি যত ভোল্টেজই দাও, যদি ডিউটি সাইকেল 100% হয় তার মানে হচ্ছে আউটপুটে ইনপুটটা সরাসরি যাবে। আর যদি ডিউটি সাইকেলকে তুমি ভ্যারি করো 1 থেকে 100 পর্যন্ত ভ্যারি করো, তাহলে গুণ করে করে যা আসবে তাই। ডিউটি সাইকেল 1% হলে টোটাল আউটপুট ভোল্টেজের ইনপুট ভোল্টেজের 1% আউটপুটে আসবে। সো এখানে সুইচিংটাই কিন্তু মেইন, খেয়াল করতে পারছো যে সুইচটাকে কত সময় অন রাখবো তার উপর ভিত্তি করে আউটপুটে কতটুকু ভোল্টেজ যাবে সেটা নির্ধারিত হচ্ছে। আচ্ছা, এটা তো আমি পাইলাম হচ্ছে এভারেজ আউটপুট ভোল্টেজ। এখন এভারেজ বা আরএমএস যদি আউটপুট ভোল্টেজ চাইতাম, এটা তো অনেকটা এসি মতো, অনেকটা এসি মতো। সো আরএমএস ভোল্টেজ কত হতে পারে, আরএমএস ভোল্টেজের জন্য তার একটা ইকুয়েশন বের করছে, এরকম আরএমএস ভোল্টেজ এরকম হয়। সেটা আমরা দেখি কেন এরকম হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, একটু পরে একটা ম্যাথ আছে। আচ্ছা, আরএমএস ভোল্টেজ মানে কি হলো? আরএমএস ভোল্টেজ মানে কি? আরএমএস ভোল্টেজ হচ্ছে V0 কে রিপ্রেজেন্ট করছে। আমার আগের মতো ছিল রুট মিন স্কয়ার, রুট আগে থাকবে আমার রুট মিন করব আমি 0 টু kt পর্যন্ত vs এর স্কয়ার dt, ঠিক আছে? রুট মিন স্কয়ার। এটা করলে কি আসে? এটা করলে আগেরটার মতোই 1/t vs স্কয়ার এখানে বের করে রাখি, t কে আমি লিমিট বসাই দিই। সো vs স্কয়ার বাই t, সো ইনটু kt, t কাটা গেল। সো রুট ওভার vs স্কয়ার ইনটু k,
সো রুট ওভার কে ইনটু ভিএস। সো আমার আরএমএস ভ্যালু যেটা আসবে ভি নট সেটা হচ্ছে ডিউটি সাইকেলের স্কয়ার ইনটু সাপ্লাই ভোল্টেজ, ডিউটি সাইকেলের স্কয়ার ইনটু সাপ্লাই ভোল্টেজ। এই ডিউটি সাইকেলের স্কয়ার ইনটু সাপ্লাই ভোল্টেজ। এরপর যদি বলে এটা কি পরিমাণে পাওয়ার বের নিচ্ছে বা কি পরিমাণ পাওয়ার দিচ্ছে, ইনপুট পাওয়ার কতটুকু নিচ্ছে, তার ক্যালকুলেশন কি রকম, ওই একই রকমের হিসাব হবে। আবার 0 থেকে কেডি পর্যন্ত তুমি যাবে, করে দেব এরপরেই দিছ না। 0 থেকে কেডি পর্যন্ত যাব, আই কে আমি রিপ্রেজেন্ট করব এখন ভোল্টেজ দিয়ে, আই সমান ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার বাই আর করলে ভি নট স্কয়ার বাই আর এটা করছে এখানে। সো আসছে কে ভি স্কয়ার ভি এস স্কয়ার ডিভাইডেড বাই আর। যদি এই সূত্রটা মনে না থাকে ডাইরেক্টলি তুমি ইকুয়েশনটা লিখ। সো এভারেজ ভ্যালু হচ্ছে আমার ডিউটি সাইকেল ইনটু সাপ্লাই ভোল্টেজ, এভারেজ ভ্যালু হচ্ছে ডিউটি সাইকেল ইনটু সাপ্লাই ভোল্টেজ, আরএমএস ভ্যালু হচ্ছে ডিউটি সাইকেলের স্কয়ার রুট ইনটু সাপ্লাই ভোল্টেজ গেল। সো ইনপুট পাওয়ারের ক্ষেত্রে এটা খুবই এফিশিয়েন্ট ডিভাইস, ইনপুট এবং আউটপুটে প্রায় সেম পাওয়ারই আসে। এখানেও সেই একই ঘটনা ঘটবে, তুমি যদি ভোল্টেজটাকে বাড়াই দাও কারেন্টটা কমে যাবে। সো ইনপুট এবং আউটপুটের পাওয়ারটা কাছাকাছি থাকে। যদি এর এফিশিয়েন্সি 99% হয় তাহলে 1% হয়তো ভোল্টেজ পাওয়ারটা লস হতে পারে, তার বেশি খুব বেশি লস হয় না। এই জন্যই ইলেকট্রনিক্স এত বেশি গুরুত্বপূর্ণ। সো পিআই যদি পাওয়ার বের করতে চাই, পাওয়ার বের করতে গেলে সেই একইভাবে আমার ইন্টিগ্রেট করতে হবে 1/t 0 কেডি পর্যন্ত। এর সাথে কিন্তু আমি পাওয়ার ইকুয়েশন বের করতেছি, এইটার জন্য পাওয়ার ইকুয়েশন বের করতেছি কিন্তু রেজিস্টিভ লোডের জন্য। যদি ইন্ডাকটিভ লোড আসে এই ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ভি নট আই। সো আই এর ইকুয়েশন এখানে যেরকম আছে সেরকম সরাসরি, কিন্তু ইন্ডাক্টর লাগাইলে আই এর ইকুয়েশন সরাসরি আর থাকবে না, তখন একটু অন্যরকম হয়ে যাবে, দেখতে একটু অন্যরকম দেখাবে। ঠিক আছে, সো 1/t v naught square by r, এটাকে লিখে দিলাম I equal to v naught by r, এখানে dt। মনে না রাখলেও তুমি এটা পরীক্ষার খাতায় সুন্দর করে প্রুফ করে নিয়ে তারপরে so এটা কত আসলে ইনপুট পাওয়ার। সো ডিউটি সাইকেল ইনটু আউটপুট ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই আর। সো তিনটা জিনিস গেল, একটা হচ্ছে এভারেজ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, আর হচ্ছে ইনপুট পাওয়ার, যে সে কি পয়েন্ট পাওয়ার দিতে পারবে আমাদের। এরপর আসি যে এই যে ঘটনাটা ঘটতেছে এটা কিভাবে ঘটতেছে বা কেন ঘটতেছে। এটা অনেকটা ভ্যারিয়েবল রেজিস্টারের মতো কাজ করে, ভ্যারিয়েবল রেজিস্টারের মতো কাজ করে। দেখো যে এই ইসের রেজিস্ট্যান্সের মান একটু আলাদা, ভ্যারি করতে পারে, কখনো কম কখনো বেশি। সো রেজিস্ট্যান্সের মান যখন বের করছে আর আই রেজিস্ট্যান্সের মান, এখন হচ্ছে পাওয়ার দেখেছি, এখন হচ্ছে ইনপুটের রেজিস্ট্যান্স কতটুকু আছে, আউটপুটে যতই লোড লাগে ইনপুটে সে কি ধরনের রেজিস্ট্যান্স শো করে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে অবশ্যই প্রতিটার ক্ষেত্রে খেয়াল রাখবা ডিউটি সাইকেল আছে, পাওয়ার এসেও কিন্তু ডিউটি সাইকেল এখানে ইফেক্ট ফেলতেছে। সো নরমালি পাওয়ারের ইকুয়েশন v স্কয়ার বাই r, নরমালি পাওয়ারের ইকুয়েশন v স্কয়ার বাই, কিন্তু এখানে k ইনটু v স্কয়ার বাই r, যেহেতু ডিউটি সাইকেল আছে 100% যদি হয় তাহলে পাওয়ারটা ইনপুটের ম্যাক্সিমাম পাওয়া যাবে, আর যদি 1% হয় ম্যাক্সিমামের 1% হবে। সোজা স্যার এই কারণে কি ওই এক 12 ভোল্ট থেকে ডিরেক্ট 12 ভোল্ট পাচ্ছিলাম না, কমে আসছে 12 ভোল্ট থেকে 12 ভোল্ট না এসে 7-8 ভোল্ট আসছে। এটার জন্য মাঝে কোথাও না কোথাও রেজিস্টিভ কোনো লস হচ্ছে, রেজিস্টিভ লস, কোনো না কোনো জায়গায় একটা লস হচ্ছে, যেটা হয়তো আমাদের কানেকশন ডায়াগ্রামে ভুল থাকতে পারে। ডায়াগ্রামে ভুল থাকার কোনো সুযোগ দেখি না, বা আমাদের যে ইকুইপমেন্টটা ছিল, ইকুইপমেন্ট যেটা আমি সিমুলেশন থেকে নিয়েছিলাম সেই সিমুলেশনের কোনো প্রবলেম হতে পারে। নর্মালি আমার ডিউটি সাইকেল 100% হলে ইনপুটে যা আছে আউটপুটে তাই যাওয়ার কথা, একটু লস হতে পারে হালকা, কিন্তু সেটা 12 ভোল্ট থেকে 11 ভোল্ট হতে পারে।
কিন্তু 12 ভোল্ট থেকে 7 ভোল্ট হওয়া এটা একটু সমস্যাজনক। আমি ওটা নিয়ে একটু স্টাডি করি যে কেন এই সমস্যাটা হয়েছে। তাহলে স্যার ওই যে আমরা যে এই যেটা ইউজ করি আপনার ওই বাক কনভার্টার যেটা নাকি তিনটা পাওয়া যায় বাজারে, হ্যাঁ, হ্যাঁ। LM390, হ্যাঁ, তো ওইটার মধ্যে তো স্যার ওই মানে 12 ভোল্ট কানেকশন দিলে আবার ধরলে তো মানে আমাদের যদি রেজিস্টার দেখে মনে করতেছি হ্যাঁ। তো প্রশ্ন 12 ভোল্ট পাওয়া যায়। মানে তুমি তো বাক কনভার্টার যেটা পাও সেখানে একটা পটেনশিওমিটার থাকে। সো আমি পটেনশিওমিটার ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি সাইকেল চেঞ্জ করি। তখন দেখার চেষ্টা করি যে পটেনশিওমিটার এক পাশে রেখে হয়তো ম্যাক্সিমাম ভোল্টেজ পাওয়া যায়, সেটা যদি 12 ভোল্টই পাওয়া যায় সেটা আমাদের থিওরির সাথে মিল আছে। 12 ভোল্টই পাবো যদি ম্যাক্সিমাম ডিউটি সাইকেল দেয়। যদি আমি এটা কমায় দেই সেই অনুযায়ী এটা কমতে থাকবে। হ্যাঁ, লোড ছাড়া বেশি হবে, সেটাকে কন্ট্রোল করার উপায় আছে। কেন বেশি হচ্ছে, লোড যদি লাগাই কেন কমে যাচ্ছে, তার একটা কথা আছে তাই না? লোড লাগাইলে কেন কমে যায়? লোড লাগাইলে ভোল্টেজ কমে কেন? লোড লাগাইলে ভোল্টেজ কমে কেন? আমি যদি একটা লোড সিস্টেমে কানেক্ট করি তাহলে সিস্টেমের ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কমে যেতে পারে। কেন কমে যায়? বাবা সেটা ড্রপ হচ্ছে তো আমি বলছোই তো ড্রপ হচ্ছে, কিন্তু ড্রপটা হচ্ছে কেন? হ্যাঁ, সেই কথাটা প্রমাণ করার জন্য একটু একটা ডায়াগ্রাম মনে করো। এটা একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা তার আছে, এখানে আউটপুট আছে। এটা হচ্ছে আর আর এটা হচ্ছে বায়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার ভিএস। সো নরমালি লোড যখন অল্প ছিল তখন দেখা যাচ্ছে যে এই রেজিস্ট্যান্স খুবই নেগলিজিবল, এই তারের রোধ খুবই কম। প্যারালাল না স্যার, এখানে না থাকবে এখানে। কই প্যারালাল দাদা? প্যারালাল কোথায়? এটা প্যারালাল সার্কিট না, এটা প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট। সো খেয়াল করো, ইনপুটে যে ভোল্টেজটা দিয়েছি যদি এই রেজিস্ট্যান্সের মান টেন্স টু 0 হয়, 0 এর কাছাকাছি হয়, তাহলে ইনপুটে যা দেই আউটপুটে তাই হয়। স্যার টেন্স টু 0 মানে ধরুন 0 না হয়ে 1 হবে, 0 না হয়ে 1 হবে। সো ইনপুটে যা দিয়েছি কারেন্ট যখন খুব অল্প ছিল, এখানে ভোল্টেজ ড্রপ খুব বেশি নাই, কারণ লোডের রেজিস্ট্যান্স তো অনেক বেশি হতো না, সো এখানে কোনো ড্রপ নেই। কিন্তু যদি এখানে কারেন্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন ওখানে ভোল্টেজ ড্রপ হবে V0 V IR। সো কারেন্ট বেড়ে গেছে, এখানে ড্রপটা একটু বেড়ে গেছে। এখানে যদি ড্রপ বেড়ে 2 ভোল্ট হয়ে যায়, এখানে যদি 12 ভোল্ট থাকে তাহলে এখানে 10 ভোল্ট পাবো। লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। হ্যাঁ, লোড লাগাইলে ও যে কারেন্টটা স্যার ড্রপ হচ্ছে ওই কারেন্টের কারণে আমার লাইনের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ভিতরে ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। স্যার এটা কি কারণটা কি এরকম না স্যার, মানে আমার লোড যে পরিমাণ টানতাছে আমার ব্যাটারি ওই পরিমাণ দিতে পারতাছে? দিতে পারার কোনো ইস্যু না, আমার ব্যাটারি দিচ্ছে কারেন্ট, মানে সাপ্লাই ব্যাটারি দিচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার যেটা নেওয়ার কথা ছিল সেটা তো সে দিচ্ছে, কিন্তু ওইটা যখন তারের ভিতর দিয়ে আসছে তারের ভিতরে তো একটু হলেও রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে ওটা ড্রপ হয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল করবা ইন্ডাকশন মোটর যখন অন হয় তখন লাইনের ভোল্টেজ কমে যায়। ভোল্টেজ যদি কমে যায় তাহলে অবশ্যই একটা ফ্লিক করে। জি স্যার। কেন ফ্লিক করে? কারণ ইন্ডাকশন মোটর ইনিশিয়ালি 5 থেকে 7 গুণ মনে হয়, সে যদি 5 অ্যাম্পিয়ার নিত 5 5 25 অ্যাম্পিয়ার নেবে ইনিশিয়ালি। যদি নরমালি সে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, স্টার্ট হওয়ার সময় তার ইন্ডাকটেন্সের মান খুব কম থাকে, স্টার্ট হওয়ার সময় তার ইন্ডাকটেন্সের মান খুব কম থাকে, সো কারেন্টটা তাক করে টান দেয়। যখন টান দিচ্ছে লাইনের ভিতরে কারেন্টটা অনেক এক্সেস হয়ে যাচ্ছে, সো লাইনের ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ওদের গাড়ি স্যার কারেন্ট রেটিং লেখা থাকে স্যার, এখন স্যার ধরেন আমি কারেন্ট রেটিং লেখা স্যার 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ তুমি সার্কিট ব্রেকার লাগাইছো 5 অ্যাম্পিয়ারে, তাহলে স্যার তাহলে কি হইব? কোনোদিনও ইন্ডাকশন মোটর চলবে না। সার্কিট ব্রেকার তো বেশি করে লাগায়। নরমালি যদি একটা ইন্ডাকশন মোটরে 5 অ্যাম্পিয়ারে থাকে তাহলে তোমার ওই হিসাবে ক্যালকুলেশন করতে হবে 5 থেকে 7 গুণ হলে এই ম্যাক্সিমাম স্টার্টিং এ কারেন্ট নিচ্ছে কত, স্টার্টিং এ কারেন্ট নিচ্ছে কত, সেই অনুযায়ী তোমাকে একটা সার্কিট ব্রেকার ইনস্টল করতে হবে, না হলে যখনই ইন্ডাকশন মোটর অন হয়ে যাবে ঠাস করে পড়ে যাবে। স্যার এটা একটা স্যার ড্রব্যাক না? এটা একটা ড্রব্যাক, বাট এটা ইন্ডাকটেন্সের ইস্যুটা থাকবে, ইন্ডাকটেন্সের ইস্যু কোনোদিন নিউট্রালাইজ করতে পারবে না তুমি। যেখানে ইন্ডাক্টর আছে সেখানে তো স্পাইক আছে, মানে ওভারশুট যেটা বলি, শুরুতে গিয়ে সে অনেক বেশি হবে, আস্তে আস্তে লিকুইড ফিক্সড একটা ভ্যালুতে আসে।
সো ওই ইন্ডাক্টর প্রপার্টি যদি তোমাকে ইউজ করতে হয়, ওই ঝামেলাটা তোমাকে সহ্য করতেই হবে, না হলে হবে মানে ইন্ডাক্টরে তো হলো না, সেটা কাজ নেই। শুরুতে রিঅ্যাকট্যান্সের মান কম থাকে, যার জন্য অনেক বেশি কারেন্ট সে ড্র করে ফেলে। রিঅ্যাকট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয় বা ইন্ডাকট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয়। শুরুতে তার কারেন্টের পরিমাণ খুব কম থাকে, মানে এই ইন্ডাকট্যান্সের পরিমাণ খুব কম থাকে, বাধাটা খুব কম থাকে, সে অনেক বেশি কারেন্ট নিয়ে তার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার চেষ্টা করে, ঠিক আছে, যত দ্রুত পারে সে আর কি। আচ্ছা, এখন আসি ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুট রেজিস্ট্যান্সটা কেমন, এটা বোঝা গেছে তো কেন এটা হয়? এগুলো জেনারেল কোশ্চেন, তোমার ভাইভাতে এই জিনিসগুলো কিন্তু তোমার মানে মুখটা খুলতে পারতে হবে, লজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করো, লজিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করো। কেন আমি তো জানি ভোল্টেজ, এই কথাটা বারবার রিপিট করার দরকার নেই, তাহলে বুঝে যাবে তুমি জিনিসটা জানো, ঠিক আছে। সো ইনপুট রেজিস্ট্যান্সের কথা আসি। ইনপুট রেজিস্ট্যান্স আরআই ইনপুট রেজিস্ট্যান্স যদি হয় এভারেজ ভোল্টেজ, আর যদি আমি এভারেজ কারেন্টকে ভাগ করি তাহলে এটা পাওয়ার কথা, নরমালি পাওয়ার কথা। রেজিস্ট্যান্স কি পরিমাণ আছে, এভারেজ ভোল্টেজ এবং এভারেজ কারেন্টকে যদি ভাগ করি তাহলে ইনপুটে কি পরিমাণ রেজিস্ট্যান্স আমি জানি। সো এভারেজ ভোল্টেজ সমান কি, এভারেজ ভোল্টেজ সমান কি, K into VS IA। এটাকে উল্টায় দিছে নাকি, VS ও সরি ওখানে VS না VS স্কয়ার ও কারেন্টটাকে চেঞ্জ করছে, ভোল্টেজটাকে চেঞ্জ করে, এভারেজ ভ্যালুটা তো প্রশ্ন করছে। এক জিনিস আর কি। আচ্ছা, ও করছে কি সাপ্লাই ভোল্টেজ আর হচ্ছে কারেন্ট IA, সাপ্লাই ভোল্টেজ আর কারেন্টকে নিছে। এই কারেন্ট সমান কি, কারেন্টের ইকুয়েশন বের করছি কোথাও, কারেন্টের ইকুয়েশন IA সমান কি, সো V A সমান ছিল হচ্ছে কি ছিল K ইনটু VS বাই আর। সো IA সমান কি হওয়া উচিত ছিল, VA ডিভাইডেড বাই R, তাই না? VA ডিভাইডেড, সো VA সমান হচ্ছে K VS ডিভাইডেড বাই R। সো এখানে যদি এর মানটা তুমি বের করে বসাই দাও, সো VS সমান K VS ডিভাইডেড বাই R, সো R উপর উঠে যাবে R ডিভাইডেড VS কাটাকাটি যাবে R বাই K। সো ইনপুট রেজিস্ট্যান্স যেটা আসবে RI, এটা হয়ে যাবে টোটাল কতটা রেজিস্ট্যান্স ছিল, নরমালি তার রেজিস্ট্যান্স কতটা ছিল, আর যখন আমি সুইচিং করছি তার রেজিস্ট্যান্স কি রকম দেখতেছে। নরমালি তার রেজিস্ট্যান্স কেমন ছিল সেটা হচ্ছে R, যখন সুইচিং করছিলাম না তখন তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ম্যাথমেটিক্সে দেয়া থাকে যে এতটুকু ছিল, এত মেজার করছিল যে নরমালি তার রেজিস্ট্যান্স এত। এখন যেহেতু আমি সুইচিং করতেছি তার একটা ডিউটি সাইকেল আছে, ডিউটি সাইকেলের জন্য ডিউটি সাইকেল যত হবে ইনপুটের দিকে তার ইমপ্যাক্টটা অন্যরকম দেখাবে। আমি বললাম যে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি হচ্ছে 10 ওহমের, ডিউটি সাইকেল হচ্ছে কে 50% 0.5, তাহলে এটা ইনপুটে কত আসবে 5 শিওর 50% ও স্যার 120 20। সো ইনপুট রেজিস্ট্যান্স তখন 20 এর মধ্যে দেখাবে, বাধা বেশি আছে মনে হচ্ছে। তখন যদি এটা অন হতো তাহলে সে সময় হচ্ছে অন, যদি অন হতো সে সময় 10, কিন্তু অনেক থেকে যদি এটা কমে যায় 0.5 অন মানে হচ্ছে 100%, 100% হলে সে নরমাল রেজিস্ট্যান্স দেখাবে, 100% হলে নরমাল রেজিস্ট্যান্স দেখাবে। যদি 100% হলে নরমাল রেজিস্ট্যান্স দেখাবে তখন আউটপুট ভোল্টেজ ইনপুটে আসছিল তাই, ঠিক আছে। এখন ইনপুট থেকে যদি আউটপুটের ভোল্টেজ কম হয় তার মানে কি রেজিস্ট্যান্স আউটপুটে কোনো না কারণে বেড়ে গেছে, সেই কথা বলছি। ডিউটি সাইকেল এখানে 50% হয় তাহলে রেজিস্ট্যান্স দেখাবে তখন হচ্ছে 20। সো ইনপুট যে রেজিস্ট্যান্স থাকবে সেটাও ডিউটি সাইকেলের সাথে ভাগ হয়ে যাবে। সো চারটা রুলস দেখলাম, চারটা, একটা হচ্ছে ইনপুট এভারেজ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, পাওয়ার এবং ইনপুট রেজিস্ট্যান্স। এর সাথে হারমোনিক্সের অনেক কিছু আছে কিন্তু হারমোনিক্সের জিনিসটা দিতে যাচ্ছে না তোমার, ঠিক আছে, ওটা করতে গেলে আরও অনেক ইস্যু আসবে। সো হারমোনিক্সের ইস্যুটা বাদ, যদি পড়ার সুযোগ হয় একটু হারমোনিক্সের ইস্যুটা একটু করে নিই, কারণ এখানে যখনই আমি চপিং করব এখানে অবশ্যই হারমোনিক্স আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে আছে। এই যে রেজিস্ট্যান্স স্যার মানে নরমাল যে আর যেটা ছিল
হ্যাঁ এটা কি স্যার মানে লোড রেজিস্ট্যান্স নাকি এটা লোড রেজিস্ট্যান্স কে আমি লোড রেজিস্ট্যান্সটা ইনপুট এসে কি রকম দেখতেছি ইন্ডিকেশন দেওয়া থাকে। হ্যাঁ লোড রেজিস্ট্যান্সটা ইনপুট থেকে কি পরিমাণ দেখতেছি ওই থেভেনিন বল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখে না এটা একটা সেই রকম যে আমি এই পাশ থেকে দেখলে ওইখানে ইনপুট রেজিস্ট্যান্সটা কত ওখানে তো 10 ওহম কানেক্টেড আছে কিন্তু ইনপুট থেকে সেটা কত দেখতেছে ওখানে অ্যাকচুয়ালি তো 10 কানেক্টেড আছে কিন্তু ইনপুট থেকে কত দেখতেছে ইনপুট থেকে সে 20 দেখতেছে যদি 50% ডিউটি সাইকেল বুঝাইতে পারছি কি আমি জি স্যার বুঝছি কিন্তু স্যার একটা ঝামেলা স্যার কি বলো যেমন স্যার আমি যেমন একটা বারকোড কম্পিউটার বা কিছু একটা বানাইছি হুম ওইটা তো স্যার আমি ফিক্স করে বানাইছি হুম। আমার লোড যেটা স্যার লোড 10 ওহম হতে পারে এর বেশি হতে পারে হ্যাঁ এখন স্যার যেহেতু ইনপুটে স্যার ইনপুট রেজিস্ট্যান্সটা এই লোডের উপর ডিপেন্ড করতেছে যে বেশি দেখাবে বা কম দেখাবে হ্যাঁ তাহলে স্যার বারবার মানে ওটার ফিক্সড হাইট ওটা এক্সট্রা কেমন যেমন স্যার আমি হচ্ছে যে নব ঘুরে স্যার আমার 12 ভোল্ট ইনপুট দিছি আমি হচ্ছে স্যার 8 ভোল্ট বা আউটপুটে চাইছি হ্যাঁ নর্মাল ভাবে হ্যাঁ এখন আমি লোড স্যার অন্যরকম একটা লাগালাম একবার 10 কে লাগাইলাম স্যার অন্যবার ওটা আসবে একটু পরে তখন তো ভোল্টেজ ড্রপ হয়ে যায় ভোল্টেজ অন্যরকম হয়ে যায় না ও আচ্ছা। ভোল্টেজ অন্যরকম হয়ে গেলে তখন তো সাইকেলটাকে আমার রিজেনারেট করতে হবে ও আচ্ছা স্যার ও ভিতরে নিজে নিজে রিজেনারেট করে আমার সেই ফিডব্যাক টেকনোলজি লাগবে তুমি এখন রেজিস্ট্যান্স লোড লাগিয়ে দিয়েছো কিন্তু লেট 10 ওহম সাপোজ 10 ওয়াটের লোড নাই এখন তুমি 20 ওয়াটের লোড লাগাই 20 ওয়াটের লোড লাগাইলে লাইনে কারেন্ট বেড়ে গেছে ভোল্টেজ ড্রপ এখানে হয়ে গেছে তাহলে ভোল্টেজ ড্রপ যদি হয়ে যায় তার রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে গেছে সেই অনুযায়ী ও এখন দেখবে ও কম্পেয়ার করবে যে এখন ওর লোড ভোল্টেজ কত থাকার কথা ছিল আমি সেট করেছিলাম কততে লোড না থাকা অবস্থায় তার ভোল্টেজ কত সেট করেছিলাম সাপোজ 12 ভোল্ট লোড লাগানোর পরে সে এখন 10 ভোল্ট হয়ে গেছে কিন্তু 10 ভোল্ট হলে তো ওর ডিমান্ড সে স্যাটিসফাই করবে না যে কোন পাওয়ার নেওয়ার কথা সে নিবে না তাহলে কি করা যায় তাহলে এখন একটা ফিডব্যাক সিস্টেম লাগিয়ে দিব এখন যে কোন পালস উইথ আছে এখান থেকে সে কম্পেয়ার করবে যে ভোল্টেজটা কি 12 থেকে কমে গেছে যদি কমে যায় তাহলে তুমি বাড়াই দাও আর যদি বেড়ে যায় 12 থেকে তাহলে কমাই দাও ওই সিস্টেমটাতে একটু পরে যাও একদম লাস্টের দিকে আলোচনা করব সো এই কয়টা অবস্থার কথা মনে থাকবে তো জি স্যার আচ্ছা এই জিনিসটা এখানে একটা গ্রাফিক্যালি দেখানো হচ্ছে গ্রাফিক্যালি সে কি দেখাচ্ছে স্টেপ ডাউন অপারেশনের জন্য সো এই পাশে দেখাচ্ছে হচ্ছে এই পাশে হচ্ছে ডিউটি সাইকেল আছে এই পাশে হচ্ছে রেজিস্ট্যান্স আছে দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে ডিউটি সাইকেল আছে এই পাশে রেজিস্ট্যান্স আছে সো রেজিস্ট্যান্সের মান কত উপর থেকে নামতেছে দেখছো সো ডিউটি সাইকেল যখন কম 1% 2% তখন সে দেখতেছে বেশি রেজিস্ট্যান্স আছে তখন সে দেখতেছে ভাইস ভার্সা তাই না আর বাই কে সো ইনভার্সলি প্রপোর্শনাল সো যখন ডিউটি সাইকেল কম আছে তখন অবশ্যই রেজিস্ট্যান্সের মান বেশি দেখাবে সো গ্রাফটা সেভাবে আসছে ডিউটি সাইকেল যখন কম তখন হাই রেজিস্ট্যান্স ডিউটি সাইকেল যখন বেশি হচ্ছে তখন রেজিস্ট্যান্সের মান আস্তে আস্তে কমতেছে এরকম করে চলতে থাকে একসময় ডিউটি সাইকেল 100% হয়ে গেলে যে কোনো রেজিস্ট্যান্স থাকার কথা ঠিক সেই পরিমাণে রেজিস্ট্যান্স দেখাবে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স দেখাবে ইনপুট থেকে ঠিক আছে আচ্ছা তাই যদি বুঝে থাকবে জিনিসটা একটু পড়ো এবং সলভ করার চেষ্টা করো এটাকে সলভ করো এবং সলভ করে এটা তুমি এ পর্যন্ত করবা ইফেক্টিভ ডি পর্যন্ত করে একটা পেজে আলাদা একটা পেজে করো করে আমাকে জমা দিব যদি কারো অফসেট থাকে তাহলে ডিস্ট্রিবিউট করলাম সো এখানে বলা আছে দ্য ডিসি কনভার্টার ইন ফিগার হয়তো কিছু একটা ছিল আমি ফিগারটা এঁকে দেই এটা সিটির মতো ঠিক আছে এর আগে যেগুলো খারাপ করছিল সুযোগ আছে একবার এখন থেকে ঠিক করে নেন যেহেতু খুবই ইজি একটা জিনিস ঠিক করে নেন অফসেট সবাইকে দিয়ে দাও একটা করে তারপর আমার কাছ থেকে নিয়ে নাও সো একটা ইনপুট ভোল্টেজ আছে এখানে 220 ভোল্ট আমার কাছে আছে কি একটা সুইচ আছে রেজিস্ট্যান্স আছে আর এর ইনিশিয়াল মান হচ্ছে 10 ওহম এখানে সুইচিং লস হচ্ছে 2 ভোল্ট এখানে ফ্রিকোয়েন্সি এখানে যে সুইচটা ব্যবহার হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ
সো ডিউটি সাইকেল যদি কে এর মান যদি 50% হয় তাহলে নিচের ভ্যালুগুলো ক্যালকুলেট করো ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ ওটা পারা উচিত, কিন্তু এটা ওই যে সূত্রগুলো বললাম না ওগুলো দিয়ে জাস্ট এখন ইয়ে চাপলেই হবে, ক্যালকুলেটর চাপলেই হবে। আমি বের করবো হচ্ছে এভারেজ আউটপুট ভোল্টেজ, আরএমএস আউটপুট ভোল্টেজ, কনভার্টার এফিসিয়েন্সি যদি চাও বের করতে পারো, কনভার্টারের এফিসিয়েন্সি যদি চাও পাওয়ার বের করতে পারো, আর যদি কোনো এফিসিয়েন্সি দরকার নাই ইফেক্টিভ ইনপুট, সো এ বি এবং ডি এই তিনটা বের করে দাও তাহলে হয়েছে। এফিসিয়েন্সি বের করতে গেলে পাওয়ার বের করতে হবে। এ বি এবং ডি ঝটপট করে দিলাম। এখানে একটা জিনিস আছে, 2 ভোল্টের একটা ইস্যু আছে, এটা খেয়াল রাখবেন। দশম কেন কি চেয়েছে, কি দেখতেছো, বুঝতেছো না জিনিসটা? 2 ভোল্ট এখানে কি বলছে, ভোল্টেজ ড্রপ ইন সুইচ, সো when converter switch remain on its voltage drop is 2 volt and the chopper যখন এই কনভার্টারটা অন থাকে, এই কনভার্টার যখন অন থাকে তখন এখানে 2 ভোল্ট ড্রপ হয়। 2 ভোল্ট তুমি বাদ দিয়ে দাও, ইনপুট থেকে 2 ভোল্ট বাদ দিয়ে হিসাব করো, সমস্যা নেই। 220 minus 2 হ্যাঁ সব হিসাবে 220 মাইনাস 2 থাকবে। হ্যাঁ ডিউটি সাইকেল 50%, ওই যে বলে দেয়া আছে 50%, কে এর মান হচ্ছে 50%। এত সময় লাগার কথা না, আমি বের করতে বলছি, আমি আর পাওয়ার জিনিসটা বাদ দিয়েছি। আচ্ছা পাওয়ারও বের করো, পাওয়ারটা আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার বের করো। পাওয়ার ইকুয়েশনটা কি ছিল, পাওয়ার ইকুয়েশনটা কি ছিল, কে ভি নট স্কয়ার ডিভাইডেড বাই আর, আর ইনপুটের ক্ষেত্রে ছিল পি ইনপুটের ক্ষেত্রে কি ছিল, কে ভি এস স্কয়ার ডিভাইডেড বাই আর। তাই এটা দিয়ে এফিশিয়েন্সি ক্যালকুলেট করব, সো এফিশিয়েন্সি হবে পি আউট ডিভাইডেড বাই পি, এই সূত্র দিয়ে, ঠিক আছে। সো ওই সি নাম্বারও এফিশিয়েন্সি বের হয়ে যাবে। রাইট, কনফার্ম দাও। অফকোর্স সব জায়গা থেকে আউটপুট ভোল্টেজ আসলেই 2 ভোল্ট কমে যাবে, আউটপুটে ভোল্টেজ আসলেই 2 ভোল্ট কমে যাবে। তখন স্কয়ার করতে গেলে স্কয়ার ভিতর থেকে 2 ভোল্ট কমে যাবে, অথবা আগেই তুমি কমাই দাও, আগে কমাই দিয়ে স্কয়ার করো, মানে স্যার 218 এর স্কয়ার করব। হ্যাঁ সোজা এসে এত কিছু বলে দিতে হবে।
এভারেজ ভ্যালু থেকে আরএমএস ভ্যালু বেশি আসবে। স্যার এফিসিয়েন্সি এফিসিয়েন্সির জন্য আমি যে বলছি ভি নট স্কয়ার কে ইনটু ভি নট স্কয়ার ডিভাইডেড বাই আর, আর ইনপুট এটা হচ্ছে কে ইনটু ভিএস স্কয়ার বাই আর। তথ্য সব তোমার কাছে আছে, তথ্যগুলো ইউজ করো। স্যার প্রথমটা হচ্ছে কনভার্টার এফিসিয়েন্সি। কোনটা? আরে আউটপুটের ইনপুটের পার্সেন্ট দেন এটা হচ্ছে আউটপুট পাওয়ার, এটা হচ্ছে ইনপুট পাওয়ার। সবগুলো দেখে বলুন না। ওই সুযোগ কিন্তু 10 পাওয়ার সুযোগ আছে, মিস হয়ে গেলে কিন্তু 10 মিস। মানে এইটা তো 10 না পাইলে জীবন কিছু 10 পাবো না। আমার সব সূত্র দেয়া আছে, আর তথ্য ওখানে দেয়া আছে। আরএমএস আউটপুট ভোল্টেজ, এভারেজ আউটপুট ভোল্টেজ, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি 98 99 এরকম আসে। হ্যাঁ, ডি পর্যন্ত ইফেক্টিভ ইনপুট রেজিস্ট্যান্স। স্যার এফিসিয়েন্সি তো আসলে তো মনে হয় কত আসবে? 50%। কত? হ্যাঁ, ঠিক আছে। কনভার্টার এফিসিয়েন্সি যদি 50% হয়, জীবনে তো পাওয়ার ডিফারেন্স ইউজ করবে। কত সাহেব তাড়াতাড়ি হয়ে গেছে? 50%ই আসবে। যা করছে 50% আসবে ওটা। কেন স্যার তাহলে হ্যাঁ। আউটপুটে মাত্র 2 ভোল্ট ড্রপ হচ্ছে। 2 ভোল্টের জন্য এত এত লস হয়ে যাবে। ভি স্কয়ার ভি নট স্কয়ার আর হবে
এখানে আরবি হচ্ছে 218 স্কয়ার, এখানে 218 স্কয়ার আর এখানে হচ্ছে 220 স্কয়ার হয়ে গেল। তাতে এইরকম হওয়ার কথা না স্যার ওইখানে স্যার 218 কেন আমরা ভিন্ন টাকা বের করছি না আর এক্সের জন্য স্যার আর ভিনাট দেখো না স্যার আরএমএস দেখো আরবি ভ্যালু বের করতেছ। হ্যাঁ স্যার কারণ মানে ভিন্নর সমান তো আমরা জানি আরএমএস ঠিক আছে, এটা এভারেজ ভ্যালু যেটা আছে না নর্মালি সাপ্লাই যে মডেলে আছে না ওইটা থেকে স্যার আমি স্যার লিখে গেছি এইজন্য ঠিক আছে। তাহলে তো স্যার 50% যাবে। আমি যেটা বললাম যে ইনপুটে যেটা দেওয়া আছে না এভারেজ ভ্যালু মানে 2 বাদ দিয়ে যেটা আসবে ওইটা দিয়ে হিসাব করো। 218 ও দিয়ে হচ্ছে আমি আউটপুট বোঝাইছি। আচ্ছা স্যার এই যে আগের গুলো তো স্যার দুই ভাগ দিলাম কেন, তো ডাইরেক্ট ইনপুট ছিল বিএস। বিএস থেকে কোন জায়গায় কত 2 বাদ দিছো? স্যার এই জন্য এভারেজ বের করার জন্য স্যার যেটা বলছেন ড্রপ এর কথা, এভারেজ বের করার সময় তখন কি ভি আউটপুট নিয়ে চিন্তা করছেন? বিএস আউটপুট তো স্যার ইনপুটের ভোল্টেজ ইনটু স্যার ডিউটি সাইকেল। তাহলে স্যার আসলে যেমন যখন আমি ভি এভারেজ বের করছি, জি স্যার এটা তো এভারেজ আউটপুট। ভি এভারেজ আউটপুট ভোল্টেজ যখন বের করছি কে ইনটু বিএস। জি স্যার তো স্যার এস তো স্যার কিন্তু এখানে এই এস এর জন্য আউটপুটের জন্য ও আচ্ছা পুরাটা মানে ও তো পুরোটা পাচ্ছে না এখানে, তো ইনপুট পুরোটাকে পাচ্ছে না, ইনপুটে পাচ্ছে কম। এইজন্য এইখানে ইনপুট ওর জন্য 2 ভোল্ট কম, অ্যাকচুয়াল ইনপুট 220 কিন্তু ওর জন্য ইনপুট 2 ভোল্ট কম। জি স্যার মানে এই কারণে স্যার এই যে নিচেরটাতে গিয়ে স্যার এই কাজটা লাগছে। এই সূত্রের ভিতরে আমার বলে দেওয়া উচিত ছিল যে তুমি আউটপুটের ওইটা নিয়ে কাজ করো। আমি দেখি 100 নয়, ঠিক আছে 101 ঠিক আছে, এটা ঠিক আছে ঠিক আছে হয়েছে না? দাও রিয়াজ 10, রিয়াজ তো এমনিতে আগে 10 ছিল, তোর তো চিন্তা নেই। 110 115 হলো মানে কোনটা স্যার? 220 ধরে বসে না আমার ঠিক আছে। আমি বললাম যে বিএস এখানে ঠিক আছে কিন্তু ওর জন্য বিএস এই ইনভার্টারের জন্য বিএস কত হওয়া উচিত? ও কত পাচ্ছে? ও কিন্তু 220 পাচ্ছে, ও 2 ভোল্ট কম পাচ্ছে কারণ সুইচিং এর কারণে সুইচের কারণে 2 ভোল্ট নষ্ট হয়ে গেছে, আমাদের ড্রপ হয়েছে। এই জন্য হিসাব সব 218 ছিল। প্লিজ বলেছি ঠিক আছে। এটা 100 কিন্তু আরএমএস ভ্যালু এত কম হলো কেন? আরএমএস 110 না এত কম হওয়ার কথা, 115 হবে। দেখো দেখো আর বেশি হওয়ার কথা, 154 বেশি হবে, 155 সামথিং হবে। একশো 115 কোথায় হবে? আচ্ছা যদি কেউ ইনপুট ভোল্টেজ 220 করে রাখো তো সমস্যা নেই, যদি কেউ করে ভালো তো ঠিক আছে। দাও তো দাও কই তো সেট এরকম বললে তো হয়। আইডি লিখছো, আইডি লিখে দিও, বলবো সার্কিট কোর্সে দেখি আইডি লিখো। এই চেকটা হয়ে গেছে। মানে আমি ভি নটের মান ধরে করলে তো হবে না কেন? এটা ক্লিয়ার ভি নটের কোনটা? স্যার আমি তো আমি এইটা যেটা এটা শুধু আউটপুট ভোল্টেজ, আমি বলি না এটা আরএমএস ভোল্টেজ এভারেজ ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজের কথা বলছিলাম। কিন্তু আমি আগের বেলায় পড়াশোনা করিয়েছি যে ভি নট ভি আরএমএস, এইটা হচ্ছে আমার ভুল।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজের কথা বলছিলাম। আউটপুট এভারেজ ভোল্টেজের কথা চিন্তা করো যে আউটপুটে ভোল্টেজ কতটা আসতেছে। সেখানে তো জিনার দেখছি আমি সঠিক সূত্র ওটা মনে দিয়েছিলাম। এখানে আউটপুটে ভোল্টেজটা কতটা আসছে তার জন্য হচ্ছে আমি এই জিনিসটা দেখাইছিলাম যে আউটপুট ভোল্টেজ কত আছে। এটা কোথায় গেল? এই জিনিসটা করে দেয়া আছে যেখানে, দেখছো এই জিনিসটা, এই ম্যাথমেটিক্সের এম রশিদের যে বইটা আছে না, ওই বইয়ের ডিসি চ্যাপ্টার 4 এর ডিসি কনভার্টারে ম্যাথগুলো করা আছে। আরো কয়েকটা আছে, একটু দেখতে হবে, আমি বলে দেবো কোনটা কোনটা দেখতে হবে। এখানে ওরা যেটা করছে, আমি যে সহজ হিসাবে কথা বলছি না, ওই সহজ হিসাবে সে যায়নি, সে অন্য হিসাবে গেছে। ওই হিসাবে গেলে তোমাকে আরো পড়াইতে হতো, ওই পাওয়ার ইকুয়েশন বের করছিলাম, ওই পাওয়ার ইকুয়েশনে তোমাকে যাইতে হবে। আমি ওইটা যাইতে চাই, মানে আমরা স্যার ডিরেক্ট ফর্মুলা বসাইছি, ওইটা ভেঙে ভেঙে করছি। ভেঙে ভেঙে করে না ও। এই জিনিসটা দেখো, তুমি এখানে কত পেয়েছো, পি ইনপুট কত পেয়েছো, পি ইনপুট, পি আউটপুট কোথায় বের করছো? স্যার শুধু হ্যাঁ স্যার পি আউটপুট কোথায় এ দেখছো, পি রুলস ব্যবহার করছেন 1/t। আমাদের মানটা আরো একটু বেশি। এটা এখানে vs মাইনাস CH না, এটাই তো আসছে। দেখছো vs থেকে কমাইছে, সেম আসে না? সো vs থেকে সে কমাইছে, আর আমি v আউটপুট লেখাতে তোমার এই জিনিসটা মানে মাথায় ঘুরে গেছে কি রে। আমি বলছি যে আউটপুট এসে এখানে 220 থাকলে আউটপুটে সে 2 ভোল্ট ড্রপ করে 218 এসেছে, সে কি করছে ওইটা লিখছে vs মাইনাস vch। ইনপুটে কত আসছে স্যার? এখানে হচ্ছে 2300, এটা আসছে স্যার। আর এখানে আসছে 2308। আমাদের এটাতে আরেকটু বেশি আসছে। কত বেশি আসছে? 2400 সামথিং স্যার। 2400 সামথিং হলে vs ইনটু i, হ্যাঁ স্যার, i এর মান যখন বের করছে আছে বেশি আসছে না কম আসছে? স্যার পি ইনে হইতেছে কম আসছে। এটা বেশি আসছে, এটা বেশি আসবে কারণ ওরা যে কারেন্টটা বের করছে ওই কারেন্টটা বের করার সময় 2 ভোল্ট ড্রপটা হিসাব করছে। আমাদের তো আমরা ওই 2 ভোল্টের এই কারেন্ট যখন যাচ্ছে, এই কারেন্ট যখন যাচ্ছে তখন 2 ভোল্টের ড্রপ হিসাব আসবে। আমরা 220 দিয়ে করছি ডাইরেক্ট। হ্যাঁ, তোমরা 220 দিয়ে করছো, এর জন্য একটু বেশি আসছে। তোমরা 218 দিয়ে করছো, 218 দিয়ে করছো, 220 মাইনাস। এইজন্য 1% কম আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো যখন করবা এটা তো জাস্ট তোমার সুবিধার জন্য করে দিলাম, মানে ম্যাথমেটিক্সটা এটাই স্যার ইজি আছে। যদি এভাবে না এভাবে করলে পরীক্ষাটা কিন্তু নিব না। কেন স্যার? So, তখন তোমাকে এই পুরো জিনিসটা করতে হবে, এই পুরো জিনিসটা করতে হবে, কারণ এখানে কারেন্ট যখন পাবা তখন তো অবশ্যই 2 ভোল্ট ড্রপ আছে, তো তোমাকে হিসাব করতে হবে না। ড্রপটা যদি স্যার আমি আগে দেখাই স্যার আমি স্যার ওইখানে ড্রপ তুমি 220 দিয়ে তো করছো, ইনপুটে তো তুমি তো ড্রপ দেখাচ্ছ না, ইনপুটে 220 ড্রপ দেখাচ্ছ কেন? ইনপুটে 220 ই করছো, এটা কত করছো? 220 মাইনাস 2, ঠিক আছে? কারণ কারেন্ট কখন যাচ্ছে, লোড কানেক্ট হচ্ছে, তো এই কারেন্ট যখন যাচ্ছে অবশ্যই 2 ভোল্ট ড্রপ আছে না। কিন্তু আমি তো দেখাইছি ইনপুটে ইনপুট থাকলেই সেটা 220, কিন্তু কারেন্টের হিসাব vs ইনটু i। সো i যখন বের করব i এর মান হবে vs মাইনাস ch ডিভাইডেড বাই r, তাই নয় কি? তাই নয় কি? তাই তো হওয়া উচিত, কারণ কারেন্ট যেহেতু যাচ্ছে ওই 2 ভোল্ট তো ড্রপ হবে। সো সোর্স থেকে 2 ভোল্ট বিয়োগ করলে কারেন্টটা একটু হিসেবে কমই হবে, তোমার হিসেবে কারেন্ট বেশি আছে 2 ভোল্ট। তাইলে হয়তো কি স্যার, মানে এইখানে যদি আমরা এটা বানাইতে চাই তাহলে স্যার vs রে লিখবো স্যার 218। হ্যাঁ, এখানে vs কে তুমি 218 লিখবা, আর ওটা লিখবো স্যার 216। কোনটা এটা? এটা 218 থাকবে, এটা vs না, এটা যে vs 220 ভোল্টের vs না এটা। স্যার বুঝতে পারছি, এটা হচ্ছে drop করার পর এখান থেকে কারেন্ট যাওয়ার জন্য যে 2 ভোল্ট ড্রপ হয়েছে, ওই 2 ভোল্ট ড্রপ করে ওর ইনপুটে কি রকম দিছে। আর স্যার তাহলে আমি পি আউটের ক্ষেত্রে তো আমি 220 হবে না 16 হবে? কোনটা? 218 থেকে কি আউটের ক্ষেত্রে 218 ওই ওখানে 218 না, তাহলে তো স্যার সেম চলে আসবে। এখানে তো ভোল্টেজ ড্রপ রেটটা ধরছে। আরে হইবো স্যার, ওইটার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, vs এখানে একটা গুণ করছে, vs 220 দিয়ে গুণ করছে একবার, আর কি করছে 220 মাইনাস 2 দিছে দেখো। এই ইকুয়েশনটা নতুন করে তোমাকে সাজাইতে হবে। ইনপুটের সাপেক্ষে যে 2 ভোল্ট ড্রপ হচ্ছে সেটা এই বাংলা এই vs কে গুণ করছি না একবার, 220 দিয়ে তো গুণ করছি,
গুণ করে আই দিয়ে গুণ করছি, তো ভিএস একটা 220 থাকছে না, 220 কিন্তু এখানে আছে, দেখো তোমার ইকুয়েশন 220 নাই, এরকম 220 এর কোনো হিসাব নিকাশ তোমার ইকুয়েশনে নাই। সো এইটা 220 - 2 ডিভাইডেড বাই 10 পরে করা আছে। আমি ওইটা জাস্ট জেনারিক একটা ফর্মুলা হিসেবে দেখাতে চেয়েছিলাম, আমি যদি দেখতাম এখানে এরকম আছে আমি ওটা দেখাইতাম না, বুঝতে পারলাম? কিন্তু স্যার কাছাকাছি তো আসছে, কাছাকাছি একটু আসছে, তবে এখানে না, ওইটাকে এই মেইন রুলস এভাবেই করতে হবে, কারণ কারেন্ট যখন তুমি বের করবে তখন অবশ্যই ওখানে 2টা ভোল্ট ড্রপ আছে, ওই হিসাবটা তোমার রাখতে হবে। এটা আমরা ডাইরেক্টলি কি করছিলাম, এটা কি স্কয়ার করে দিছিলাম, এখান থেকে এসে এই দুটোকে ডাইরেক্টলি স্কয়ার করে দিছিলাম, এরকম স্কয়ারের হিসাব না, ওরা তো স্কয়ারের হিসাবে যায়নি, আমি দুটোতে স্কয়ার করছি না, কি স্কয়ার করছে এখানে না স্কয়ার 220 * 218, আমার এখানে কম হয়েছে কিন্তু ওই যে যে স্যার স্কয়ার করলে তো স্যার 220 * 220 হইতো। 220 * 220 * 218 মানে সেম হবে না স্যার, সেম হবে, কারণ কারেন্ট যখনই আসে তখন 2 ভোল্ট ড্রপ ওই কারেন্টের হিসাবে আসবে, কারেন্টের হিসাবে ওই 2 ভোল্ট ড্রপ আসবে, না হলে অ্যাকচুয়াল কারেন্টের মান আমি পাবো না, বুঝতে পারলাম? সো কারেন্টের মানের হিসাবে যদি বলতাম যে এইখানে যে কারেন্টটা যাচ্ছে সে I সমান হচ্ছে 220 ডিভাইডেড বাই 10, কথা কি সত্য? না স্যার কথা কি সত্য? না। কথা তো সত্য না, কারণ এখানে ইনপুট হিসেবে কত আসছে 218, সো 220 - 2 ডিভাইডেড বাই 10, বুঝা গেছে পার্থক্যটা কোথায়? আমাদের ভুল অতটুকু, কিন্তু ভুল অতটুকু হলেও তোমাদের জিনিসটা নিতে পারছে, ঠিক আছে? এখন আসি এই ডিউটি সাইকেল বা এই সুইচিংটা কিভাবে করা যায়, কয়ভাবে করা যায়। এটা আমি আগেই বলেছিলাম, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন, যে আমি চাই যদি মনে করি 50 কিলোহার্টজ এটা অপারেট করবে, সো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অপারেশন। সেক্ষেত্রে আমি কি করবো, জাস্ট ডিউটি সাইকেলের পালসটাকে কম বেশি করবো, কিন্তু তার ফ্রিকোয়েন্সি যাওয়া সেম, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ থাকবে না। আমি চাইলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এটা করতে পারি, কারণ 50 কিলোহার্টজে যে সুইচটা অপারেট হচ্ছে সেটা যদি 60 কিলোহার্টজ করে দেই আউটপুট চেঞ্জ হয়ে যাবে, দেখবা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু এই ইস্যুটা হচ্ছে আনস্টেবল, এই ধরনের অপারেশনটা একটু আনস্টেবল, সেক্ষেত্রে আউটপুটে হারমোনিক্সের পরিমাণ আরও বাড়ে, আননোন ফ্রিকোয়েন্সির পরিমাণ বেশি বাড়ে, এই জন্য এই ধরনের অপারেশনটা এই ধরনের ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অপারেশনটা খুব কম করা হয়। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সিটাকে এই টাইম পিরিয়ডটাকেই চেঞ্জ করে দেয়, আমি চাইলে টাইম পিরিয়ডটাকেই চেঞ্জ করে দিয়ে দেখতে পারি, কিন্তু আমি চাই না এই ধরনের অপারেশন করতে, কারণ আউটপুটে সেক্ষেত্রে হারমোনিক্সের পরিমাণ বেশি আসে। আমি কি করি, আমি ফিক্সড ফ্রিকোয়েন্সি নিই, আমি বলে দিয়েছিলাম দেখো যে ওরা 50 কিলোহার্টজ বা 60 কিলোহার্টজ বলছিলাম, তারপরে কি বলছিলাম T1 এত অনটাই বলে দিয়েছিলাম, আর কিছু বলছিলাম মানে টাইম এরপর হচ্ছে ডিউটি সাইকেল বলছিলাম, সো ডিউটি সাইকেল বললে আমি বলে দিলাম ডিউটি সাইকেল এতটুকু আছে, সো T1 এতটুকু, T অফ এতটুকু, ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করে নিই। সো এইভাবে আমরা করি, আর ওই ভাবটাই আমরা করি না। এখন আসি, আমি তো একটা বাক কনভার্টার সম্পর্কে বেসিক আইডিয়া পাইলাম, তাই না, যে বাক কনভার্টার কিভাবে কাজ করে। এই বাক কনভার্টারের আউটপুট ভোল্টেজ তোমরা যেটা দেখতে পাচ্ছিলে, এই ভোল্টেজটা কিন্তু পালসাটিভ, কন্টিনিউয়াস না। এখানে যে ভোল্টেজটা আসবে সেটা ফিগার আমি কিরকম ড্র করছিলাম, এরকম কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। শুধু একটা সুইচ দিয়ে এবং লোড দিয়ে এটা করা যায়, শুধু একটা সুইচ থাকবে, একটা লোড থাকবে, কিন্তু সেক্ষেত্রে লোডে কখনো পাওয়ার পাবে, কখনো পাবে না, কখনো পাওয়ার পাবে, কখনো পাবে না। এই অসুবিধা দূর করার জন্য তারা একটা করছে যে কারেন্টকে কন্টিনিউয়াস রাখতে হবে, ভোল্টেজকেও কন্টিনিউয়াস রাখতে হবে। এই জন্য এই ফিগারটাকে তারা রিডিজাইন করছে, যে আমি সুইচটাকে রাখবো কিন্তু এর সঙ্গে আমি ভোল্টেজ এবং কারেন্টকে কনস্ট্যান্ট করার জন্য আরেকটা জিনিস অ্যাড করে দিব, আর 3টা জিনিস অ্যাড করব। সো এখন হচ্ছে একটা সম্পূর্ণ বাক কনভার্টারের ডিজাইন হবে বা একটা ছবি হবে। সো আমার একটা সুইচ আছে, এখানে সুইচ থাকবে, আমি কারেন্টকে ফিক্স করার জন্য বা কনস্ট্যান্ট করার জন্য একটা ইন্ডাক্টর ব্যবহার করব। অবশ্যই সে কারেন্ট চেঞ্জকে বাধা দিবে আমার সার্কিটের, কন্টিনিউয়াস কারেন্ট ফ্লোটা দিবে। আর ভোল্টেজকে ফিক্স করার জন্য আমি একটা ক্যাপাসিটর ইউজ করব। ওকে, সো এখানে হচ্ছে আমার আউটপুটটা থাকবে। এই ফিগারের একটু সমস্যা আছে, এখানে যখন সুইচিং করবে
সুইচিং যখন অফ হবে তখন একটা হাই ভোল্টেজের স্পার্ক তৈরি করবে। হ্যাঁ, এটা কিন্তু লোডে না আসে। এই হাই ভোল্টেজের স্পার্কের কারণে এই ইন্ডাক্টরটা পুড়ে যেতে পারে বা পুরো সার্কিটটাই পুড়ে যেতে পারে। সার্কিটের আউটপুট ভোল্টেজেও সে ঝামেলা করবে। এই ঝামেলা দূর করার জন্য আমি যদি এটা অফ করে দিলে কারেন্টটা ঘুরতে পারে আর একটা পথ তৈরি করে দিই, সো একটা ফ্রি হুইলিং ডায়োড আমি এখানে ইউজ করি। সো এটা হচ্ছে এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সুইচ। সো এটা হচ্ছে একটা বাক কনভার্টারের সম্পূর্ণ সার্কিট। এর বাইরে আরো কিছু থাকবে সেটা কন্ট্রোলিং এর জন্য, ঠিক আছে। এখানে ক্যাপাসিটরের মান কত হবে, ইন্ডাক্টরের মান কত হবে, এটা বেসড অন দা পাওয়ার আউটপুট। আউটপুটে কি ধরনের কতটুকু পাওয়ার দিতে যাচ্ছে। সো আউটপুটে যদি অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মানের একটু বড়সড় ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিতে হবে। ছোটো ক্যাপাসিটর ইন্ডাক্টর নিলে সেক্ষেত্রে হবে না। তো বেসড অন মাই ডিজাইন ইন্ডাক্টর কতটুকু হবে, কারণ রিপল কারেন্টের যে ইস্যু আছে সেখান থেকে ক্যালকুলেশন করা যায়, চাইলে আমি করতে পারি। আর এই ফ্রি হুইলিং ডায়োডের কাজ হচ্ছে এইখানে যে সুইচটা অফ হয়ে গেলে এখানে যে স্পার্কটা তৈরি হতো, মানে হাই ভোল্টেজ হয়ে গেছে, কারেন্ট ডিসচার্জ করার কোনো লাইন নেই, সেই লাইনটাকে করে দেওয়ার জন্য এই ডায়োডটা ইউজ করেছে এখানে। এই ডায়োডটাকে উল্টাভাবে ইউজ করলে কিন্তু হতো না, সেক্ষেত্রে ইন্ডাক্টর চার্জ হতো না, কারণ কারেন্টটা এই রূপে ঘুরতো সেটা, ওদিকে যাই। ঠিক আছে। সো এটা তো আমার একটা বাক কনভার্টারের একটা সার্কিট হলো। সো বাক কনভার্টার দেখতে খুবই ইজি, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। আমার বড় ঝামেলাটা হচ্ছে এইখানে যে সুইচিং ফ্রিকোয়েন্সি বা সুইচিং করাটা, এই সুইচিং করাটা হচ্ছে আমার মেইন মেকানিজম। হ্যাঁ, এই সুইচিং মেকানিজমটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে বাক কনভার্টারের ডিজাইনটা একদম সাকসেসফুলি হয়ে যাবে। আমি একটা ভিডিও দিব তোমাদেরকে, সেই ভিডিওর ভিতর মোটামুটিভাবে ফিডব্যাক লুপ সহ সবই দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখবা, প্রোটিয়াসে সিমুলেট করবা। যদি তোমাদেরটা ঠিক থাকে তাহলে একটা কম্পোনেন্ট বা ওই সব কম্পোনেন্ট নিয়ে একটা সবাই মিলে একটাই করো, সবাই মিলে একটা করে আমাকে একটু দেখাও, তাহলে অ্যাটলিস্ট আমার সান্ত্বনা পাওয়া গেলে একটা বাক কনভার্টার কীভাবে ডিজাইন করা যায় তোমরা একটু শিখছো। কারণ কিছু কিছু ছেলেমেয়েরা আছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা বাক কনভার্টার সে কোন বোঝেই নেই কীভাবে কাজ করে। এখন আসি সুইচিংটা যেহেতু মেইন কাজ, আবার একটা ইস্যু হচ্ছে এখানে লোড চেঞ্জ হয়ে গেলে, আউটপুট ভোল্টেজ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লোড চেঞ্জ হয়ে গেলে আউটপুট ভোল্টেজটা, লোড ডিসকানেক্ট করে ফেললে আউটপুট ভোল্টেজ বেড়ে যায়, লোড কানেক্ট করে ফেললে আউটপুট ভোল্টেজ কমে যায়। এই ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য, লোডকে রক্ষা করার জন্য আমার স্পেশাল কিছু রুলস ব্যবহার করতে হবে, ঠিক আছে। সেই রুলসটা কি এবং সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। তো তার জন্য সার্কিটটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সার্কিট ছিল, ঠিক আছে। সার্কিটের এখানে এসে সে লাস্টে কি করছে দেখো, একটা ফিডব্যাক ব্যবহার করছে বা একটা ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করছে, ভোল্টেজ সেন্সর ব্যবহার করছে, লাস্টে একটা ভোল্টেজ সেন্সর ব্যবহার করছে যে আউটপুটে ভোল্টেজ সেন্সর লাগাবে, কারণ ভোল্টেজ সেন্সর সেন্স করবে আউটপুটে ভোল্টেজ কত আছে। আমি যেটা চাই, যে পরিমাণ ভোল্টেজ আমি চাই সেই পরিমাণ যদি থাকে তাহলে কোনো সমস্যা, আর ও যা পালস উইথ যেরকম জেনারেট করে দেবে নর্মালি সেরকমই জেনারেট করবে, যতটুকু থাকার দরকার ঠিক ততটুকুই থাকে। যদি কম বেশি হয়ে যায় তখন ও নিজেই কাজ করবে। এ ধরনের হচ্ছে অ্যানালগ সিস্টেম, এটা হচ্ছে একদম পিওর অ্যানালগ সিস্টেম। এখানে কোনো মাইক্রোকন্ট্রোলার ইউজ করা ছাড়াও এখান থেকে পালস জেনারেট করা যায়। সেই পালসটা নিজেই কম বেশি হতে পারে, তার জন্য কি করছেন, দুইটা সিগন্যাল তোমাকে অবশ্যই জেনারেট করতে পারতে হবে, যেখান থেকে পারো তুমি জেনারেট করো। একটা হচ্ছে রেফারেন্স ট্রায়াঙ্গুলার সিগন্যাল, তোমাকে একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল জেনারেট করতে হবে। কোনো না কোনোভাবে অ্যানালগ সার্কিট ট্রায়াঙ্গুলার সিগন্যাল তো জেনারেট করা যায়, একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল জেনারেট করতে হবে। আর আউটপুটে রেফারেন্স একটা ভ্যালু দিতে হবে, যে আউটপুট ভোল্টেজ এখন আমি কত চাই, সেট করে দিতে হবে যে আউটপুট ভোল্টেজ 5 চাই, 10 চাই, 15 চাই না কত চাই, একটা রেফারেন্স দিলাম। হ্যাঁ, এখানে আউটপুট ভোল্টেজ আমি জানি এই লোডটার জন্য কত রেফারেন্স ভোল্টেজ আমার দরকার। যদি 12 ভোল্টেজ লোড লাগাই তাহলে 12 রেফারেন্স সেট করে দিই, যের জন্য রেফারেন্স ভোল্টেজটা 12।
যদি 12 ভোল্টেজ না লাগে, যদি 20 ভোল্টের কোনো কিছু লাগাই, তাহলে রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ করে আমার 20 লিখে দিতে হবে। ঠিক আছে, এটা অ্যানালগ, এটা তো ডিজিটাল না, অত কিছু তো পারবে প্রত্যেকবারই চেঞ্জ করতে হবে। মানে লোড লাগাইলে সেক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজটা তোমার চেঞ্জ করে দিতে হবে, যে এখন রেফারেন্স ভোল্টেজ এত, কারণ রেফারেন্স ভোল্টেজ হচ্ছে আমি যেটার সাথে তুলনা করব, রেফারেন্স ভোল্টেজ হচ্ছে যেটার সঙ্গে আমি তুলনা করব। ওকে, সো দুটো অপ অ্যাম্প, এটা হচ্ছে কম্পারেটর হিসেবে কাজ করবে। ওকে, এটা কম্পারেটর হিসেবে কাজ করবে। আর এইটা হচ্ছে আমার যদি পজিটিভ হয়, যদি দুইটা আনইকুয়াল হয়, যদি আনইকুয়াল হয় তাহলে একটা সাইকেলে পজিটিভ সাইকেল দিবে, মানে আউটপুট ভোল্টেজ ডিরেক্টলি চলে যাবে, মানে আসে না এটাকে বলা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ফলোয়ার বা আরে তার নামটা ভুলে গেলাম। এখানে দুইটা শুরু থেকে এটা করে রেখে তারপর দেখুন নামটা মনে পড়ে। সো এখানে আউটপুট ভোল্টেজ সে কেয়ার করবে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আসার কথা, ম্যাক্সিমাম কত ভোল্ট আসার কথা। সো সে কেয়ার করবে এই দুইটা ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সে মিনিমাইজ করার চেষ্টা করবে যে এই দুইটা ভোল্টেজের ভিতরে কোনো পার্থক্য আসছে কিনা। যদি পার্থক্য আসে তাহলে আউটপুটে সে একটা ভোল্টেজ দেখাবে, এই দুটোর পার্থক্য সমপরিমাণ ভোল্টেজ দেখাবে, হ্যাঁ ডিফারেন্সিয়েট করতে পারবে যে বিয়োগ করছে, সে বিয়োগ করে দেখবে যে এই দুটো ভোল্টেজের পার্থক্য কত। যদি পার্থক্য এখানে পায় তাহলে এই ট্রায়াঙ্গুলার ভোল্টেজের কারণে এই পার্থক্য থেকে সেই এই শেপটা একটু পরে দেখাচ্ছি, এই দুইটা জিনিস নিয়ে সে হয় একটা পজিটিভ সাইকেল দিবে আর না হয় জিরো দিবে, পজিটিভ সাইকেল দিবে না হয় জিরো দিবে। যদি এই দুইটার পার্থক্য থেকে পার্থক্যটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় তাহলে পজিটিভ সাইকেলটা একটু বড় হবে, যদি ডিফারেন্টটা কম হয় তাহলে পজিটিভ সাইকেলটা একটু কম হবে। তার জন্য একটা ফিগার পাশে আছে। সো এইখান থেকে আউটপুট পালসটা জেনারেট হচ্ছে, মানে এইখানে যখন আসবে এইখান থেকে এই ইনপুটের উপর নির্ভর করবে আউটপুটের পালস ছোট হবে নাকি বড় হবে। তার জন্য যে গ্রাফটা তারা দেখায় সেই গ্রাফটা এখানে দেখে। এইটা হচ্ছে VR, এই VR সমান হচ্ছে এখানে VEQ, VR সমান VEQ। এই VEQ হচ্ছে একবার এখানে আসবে, এটা হচ্ছে VR। CR এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজের জন্য এখানে আসছে, VR রেফারেন্স ভোল্টেজের জন্য আসছে, যেটা VQ হিসেবে চিন্তা করব না। সো এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের একটা ওয়েভে জেনারেট করে আছে, ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, সো এইটা হচ্ছে একদম আউটপুটের ভোল্টেজ, এটা হচ্ছে আমার আউটপুটের ভোল্টেজ। সো এই রেফারেন্স ভোল্টেজ যখন উপরে বা নিচে যাবে VEQ, এই VEQ উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, এই ট্রায়াঙ্গুলার শেপের ভিতরেই থাকে, উপরে নিচে বাইরে চলে যাবে না কখনো। আমার সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যাতে এই ট্রায়াঙ্গুলার শেপের ভিতরেই থাকে। সো একবার হয়তো এই ডিফারেন্সটা কম হবে, একবার হয়তো এই ডিফারেন্সটা কম হবে, একবার হয়তো বেশি হবে। সো যদি দেখা গেলে এই পরিমাণ থাকে তাহলে কি হচ্ছে, সে একটা কন্ডিশন পেয়ে গেছে যে যখন VCR এর ভ্যালু এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে VR ইকুয়াল টু VCR। সো VR গ্রেটার দেন VCR যে পজিশন, সেই পজিশন পর্যন্ত একটা পালস দিবে সে। এইখানে VR VCR থেকে বড়, এখানে VR VCR থেকে বড় না, এই পজিশন পর্যন্ত ওইটা বুঝতে পারে যে ওই অ্যানালগ সার্কিটও বুঝতে পারে যে এখন VCRটা আমার VR থেকে ছোট আছে। VCR এই যে VCR হচ্ছে VR থেকে ছোট আছে। যদি ছোট থাকে সেই পর্যন্ত সার্কিটটা একটা পজিটিভ পালস দিবে। যদি দেখা যায় যে VCR VR থেকে বড় হয়ে গেছে তাহলে সেটা জিরো পালস দিবে। তাহলে মেইন টার্গেট হচ্ছে এই সিগন্যালটা জেনারেট করা এবং কম্পারেটর থেকে এই সিগন্যাল আউটপুটটাকে আনা। যদি আমার মাইক্রোকন্ট্রোলার থাকলে তো ঝামেলা হতো না। মাইক্রোকন্ট্রোলার থাকলে আমার রেফারেন্স ভ্যালু দিয়ে দেওয়া হয়, সেই রেফারেন্সের ভ্যালুর উপরে আমি বেস করে বলে দিই এখন কম্পেয়ার করো এই ভোল্টেজের সমান কিনা, সেটা আমি লিখে দিতে পারি। এখানে তো লিখে দিতে পারতেছি না, এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছি, সেই গ্রাফের ভিতরে বলছি যে যদি আউটপুটটা পজিটিভ আসবে যদি VR VCR থেকে বড় হয়। কি হচ্ছে না আচ্ছা, এখানে বলছে VTR আর হচ্ছে VR। সো VR এটা বলছে VR
ভি আর যদি ভিটি থেকে বড় হয় তাহলে আউটপুটে আসবে পজিটিভ, মানে পজিটিভ ভোল্টেজ যেটা থাকবে এখানে, পজিটিভ মানে পজিটিভ সাপ্লাই যেটা থাকবে না, এখানে হ্যাঁ। দুটো জিনিস আছে, এখানে একটা পজিটিভ সাপ্লাই থাকে, এখানে একটা নেগেটিভ সাপ্লাই থাকে, তাই না? সো যদি এই দুটো কম্পেয়ার করে সে দেখলো যে ভি আর ভিটি থেকে কম্পারেটর হিসেবে তো ব্যবহার করা যায়, তাই না? ডিফারেন্সিয়েটর ব্যবহার করছি, এখানে আমি কম্পারেটর ব্যবহার করছি। সো ভি আর যদি ভিটি থেকে বড় হয় তাহলে আউটপুট হচ্ছে পজিটিভ পালস আসলো। সো দেখলো যে সেক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গুলার বাড়তেছে, ট্রায়াঙ্গুলার কিন্তু তখন বাড়তেছে। সো ট্রায়াঙ্গুলার যখন এই পজিশনে ছিল তখন দেখছে ছোট আছে, সো পজিটিভ পালস চালু আছে, পজিটিভ পালস চালু আছে, পজিটিভ পালস চালু আছে, দুটো যখন সমান হয়ে গেছে ও বুঝে ফেলছে, ও যখন বুঝে ফেলছে আমি একদম ইনিশিয়াল পর্যায়ে চলে আসি তখন জিরো হয়ে গেছে। যখনই ভি আর এর থেকে ভিসি আর বড় হয়ে যাবে তখন সে কি করবে যে গ্রাউন্ড যেটা আছে গ্রাউন্ডকে শিফট করবে। তখন পজিটিভ সাইকেল না, পজিটিভ ফিডব্যাকে যেটা আছে সেটা নেই, নেগেটিভ ফিডব্যাকে যেটা আছে সেটা দাও, নেগেটিভ ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা দাও। আর এটাকে আমি কি করছি গ্রাউন্ড করছি, এটাকে আমি গ্রাউন্ড করছি। ওকে, সো এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে বিটি সিগন্যাল। সো এই দুটো সিগন্যালকে সে দেখার চেষ্টা করতেছে, সো কম্পেয়ার করতেছে দুটাকে, এই দুটাকে সে কম্পেয়ার করতেছে। সো যদি কম্পেয়ার করার সময় দেখে যে ভিআরটা ভিটি থেকে ছোট আছে সেক্ষেত্রে ডিরেক্টলি পজিটিভ টার্মিনাল যেটা থাকবে আউটপুটের জন্য পজিটিভ টার্মিনালটা আউটপুটে আসবে। কম্পেয়ার করা যাবে তো, ওপেন করছো না? যদি এইটা বড় থাকে, যদি এইটা বড় থাকে তাহলে এখানে পজিটিভ সাপ্লাইটা আউটপুটে চলে আসবে। যদি এই দুইটা সমান হয়ে যায় সেক্ষেত্রে জিরো হয়ে যাবে, এই নেগেটিভ যেটা আছে সেটা আউটপুটে যাবে। আর নেগেটিভ তো আর যদি এটা থেকে এটা বড় হয়ে যায় সেক্ষেত্রে নরমালি গ্রাউন্ড চলেই তো গেছে, তখন গ্রাউন্ড থাকবে। সো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো আমার মেইন কাজ হচ্ছে এখানে যে ট্রায়াঙ্গুলার সিগন্যালটা আছে, এখানে যে ট্রায়াঙ্গুলার সিগন্যালটা আছে অ্যানালগ সার্কিট দিয়ে এটা ডিজাইন করা, এটা হচ্ছে কঠিন কাজ। এই জন্য অ্যানালগ হিসেবে খুব কম ইউজ হয়। এখন যেহেতু মাইক্রোকন্ট্রোলার চলে আসছে এত ঝামেলাতে আমি যাই না। আমি যে সার্কিটটা তোমাদের দিব সেটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার বেসড, সেখানে বলা আছে কি কি করতে হবে স্টেপ ওয়াইজ। এটা হচ্ছে জাস্ট অ্যানালগ সার্কিটে আগে কিভাবে করা হবে, ঠিক আছে? তো রেফারেন্সের উপর ভিত্তি করে এই জিনিসটা করা হবে। সো এই পর্যন্ত হচ্ছে কেডি ডিউটি সাইকেল। আমার যখনই এই ভিআর এর পজিশন উপরে নিচে যাবে, এটা যদি নিচে চলে আসে তাহলে ডিউটি সাইকেল কমে যাবে, এটা যদি উপরে চলে যায় ডিউটি সাইকেল বেড়ে যাবে। এভাবেই সে ডিমান্ডকে স্যাটিসফাই করে। এইটা যদি আবার উপরে ওঠে, এই সিগন্যালটা যদি এই পজিশনে চলে আসে ডিউটি সাইকেল হয়ে যাবে এই পর্যন্ত, ওটা হবে। যদি এটা নিচে নেমে আসে ডিউটি সাইকেল এই পর্যন্ত কমে যাবে। এটা নিচে নিজেই অ্যাডজাস্ট হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ওই যে রেফারেন্স ভোল্টেজ, ওই রেফারেন্স ভোল্টেজের উপর ভিত্তি করে সে অ্যাডজাস্ট হচ্ছে। এখন যদি স্যার রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ করে দিয়ে এটাকে আবার চালাতে হবে। দেখতে পারলাম রেফারেন্স ভোল্টেজ যদি তুমি একবার সেট করে দাও 10 ভোল্ট, তাহলে 10 ভোল্টে সে সেট করে রাখবে। রেফারেন্স 12 ভোল্ট দাও, তাহলে 12 ভোল্টে সে সেট করবে। তারপরে স্যার মাইক্রো কন্ট্রোলার ইউজ করলে তো এটা বেস্ট হয়। এই জন্য আমরা সার্কিট এখন ইউজ হয় না, কিন্তু আগে কিভাবে করা হতো তার জন্য এটা দেখাইছি। এখন তো মুখে মুখে বলে দিতে পারি যে আমি বললাম যদি এই আমার রেফারেন্স ভোল্টেজ 10 ভোল্ট, আমার এই যে ইয়ে থেকে যেটা আসছে সেটা যদি আমার 12 ভোল্ট হয় তাহলে কি করবা? জিরো। কম্পেয়ার করবা এই ট্রায়াঙ্গুলার ভোল্টেজ এবং ওই ভোল্টেজের সাথে কম্পেয়ার করবে, ডিরেক্টলি কম্পেয়ার করতে হবে যে রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে ওর কি আছে। আমার এই পর্যন্ত আসা লাগবে না, আমার এখান থেকে হয়ে যাবে। এখান থেকে আউটপুটটা নিব আর আরডিনোতে একটা রেফারেন্স ভ্যালু সেট করে দিব, ঠিক আছে? আরডিনোতে রেফারেন্স ভ্যালু সেট করে দিলে সে ওইভাবে ওটাকে কন্ট্রোল করতে থাকবে। আর ওই রেফারেন্স ভ্যালুটাকে আমি পটেনশিওমিটার দিয়ে চেঞ্জ করতে পারবো, রেফারেন্স ভ্যালুটাকে আমি পটেনশিওমিটার দিয়ে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? একটু পড়াশোনা করিও, বইগুলোতে খুব কঠিন ভাষায় লেখা। আমি চেষ্টা করছি সব জায়গা থেকে যে সহজ কোনো কিছু পাওয়া যায় কিনা, এটা মানে পাওয়ার ইলেকট্রনিক্সের সাবজেক্টটা ওরা বলে যেতে কঠিন লিখছে কিনা কে জানে, মানে কোনো জায়গায় ইজি কোনো টপিক পাবে না। স্যার দোকানে যেগুলো পাওয়া যায় স্যার, মানে কিনতে যেগুলো পাওয়া যায় স্যার, ওগুলো তো স্যার আমরা মানে চেঞ্জ করতে পারি। স্যার এইটা স্যার অ্যানালগটা দিয়ে পাওয়া যাবে, এই যে
মানে আমি যে পটেনশিওমিটারটা দিয়ে স্যার যে বিয়ারটাকে স্যার কন্ট্রোল ওই যে তুমি ট্রায়াঙ্গুলার একটা সিগন্যাল জেনারেট করবা, সেটা জেনারেট করতে গেলে তোমার জীবন বের হয়ে যাবে। তার মানে স্যার ওটার ভিতরে মাইক্রো কন্ট্রোলার নেই, এটার ভিতরে আইসি আছে। মাইক্রো ওটার ভিতরে হয়তো ও অপএমের মধ্যে একটা সার্কিট ব্যবহার করছে। আমার কাছে দেখো LM393 টা ডিজাইন করছে, ডিজাইন করে নিয়ে ওটার জন্য ওই যে তোমার আমার রেফারেন্স ডিসি ভোল্টেজ তুমি সেট করতেই পারে, কিন্তু ট্রায়াঙ্গুলার ওয়ে ওটা জেনারেট করতে গেলে নতুন একটা সার্কিট ব্যবহার করতে হবে, ওই জন্য আলাদা একটা সার্কিট থাকে। এখন মাইক্রোগুলো থেকে খরচ বেশি হবে না পুরোনো, কিন্তু সেক্ষেত্রে তার কিছু লিমিটেশনস থাকে। জেনারেটিং ডিউটি সাইকেল কেমন, কিভাবে ডিউটি সাইকেল জেনারেট করতে হবে তার হিসাবে সেখানে বলা আছে, ঠিক আছে? স্যার আর কোন হ্যাঁ, স্যার বুস্ট কনভার্টারটা স্যার টাইম শেষ। টাইম শেষ মাথায় আচ্ছা, এইটা একটু পরে যদি সুযোগ পাই আমি অনলাইনে একটা ক্লাস নিব, সিঙ্গেল ক্লাস নাই পাই অনলাইনে একটা নিব, বুস্ট কনভার্টার পরে তো। সো আমি আজকেই তোমাদের ভিডিওটা দিয়ে দিব, তোমরা আগে বাসায় পটি আছে ওর মতো করে সিমুলেট করো, যদি হয়ে যায় ওইটাকে সবাই মিলে টাকা পয়সা খরচ করে ওটাকে বানাই নিয়ে এসে আমাকে দেখা, যদি বানানো হয়ে যায় তাহলে ওটাকে সোল্ডারিং করে স্যারদের কাছে বলে স্যার একটা বাক্য কনভার্টার বানাবো, স্যারদেরকে বলবা স্যার একটা বাক্য কনভার্টার বানাই, কারণ স্যারদের ধারণা আছে। এটা বন্ধ করো, আমাদের ছেলেগুলো এটা কিছু পারে